তো চ্যাপ্টার 13 হচ্ছে বাইনোমিয়াল ট্রিজ। বাইনোমিয়াল ট্রিজে আসলে মেইনলি আমরা যেটা করব, বা অপশনের প্রাইস নির্ণয় করব, প্রাইসিং এন্ড অপশন। ঠিক আছে, এখানে একটা অ্যাজাম্পশন আছে, সেটা হচ্ছে র্যান্ডম ওয়াক। The underlying assumption is that the stock price follows a random walk. এটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না। আমরা হচ্ছে মেইনলি অপশনের প্রাইস বা ভ্যালু নির্ণয় করব। So, ওইটার বিভিন্ন টেকনিক আছে, মেইনলি দুইটা টেকনিক। ওই দুইটা টেকনিকই এই অ্যাজাম্পশনটা ফলো করে। অ্যাজাম্পশনটা হচ্ছে the underlying assumption is that stock price follows a random walk। মানে স্টক প্রাইস কি হবে সেটা আসলে আহ একদম শিওরলি বলা যায় না। সো স্টক প্রাইস ফলোস র্যান্ডম ওয়াক, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। এমসিকিউ যদি আসে সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে, এছাড়া এটার কোনো গুরুত্ব নেই বা কাজ নেই। তো অপশনের প্রাইস নির্ণয় করার একটা মডেল হচ্ছে নো আরবিট্রাজ আর্গুমেন্ট, এটা একটা মডেল। আর 2 নম্বর একটা মডেল হচ্ছে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন। এই দুইটা মডেল। 1 নম্বর হচ্ছে নো আরবিট্রাজ আর্গুমেন্ট, আর একটা হচ্ছে রিস্ক আরবিট্রাজ ভ্যালুয়েশন। এই দুটার মাধ্যমে মেনলি কি নির্ণয় করব, নির্ণয় করব হচ্ছে অপশনের প্রাইস, অপশনের ভ্যালু বা প্রাইস নির্ণয় করব। তাহলে প্রথমটা দেখি কিভাবে করে। প্রথম প্রথম যে মেথড আছে, সেই মেথড দিয়ে কিভাবে হচ্ছে প্রাইস নির্ণয় করা যায়। দুইটা মেথডের জন্যই আমরা হেল্প নিতে পারি এই গ্রাফের। ঠিক আছে, দুইটা মেথডের জন্যই। প্রথম মেথড হচ্ছে কি বললাম, নো আরবিট্রাজ, আর সেকেন্ড হচ্ছে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন। তো দুইটার জন্য আমরা এই যে গ্রাফটা দেখতেছি, এই গ্রাফের হেল্প নিব, এই গ্রাফের হেল্প নিতে পারি। তো স্টক প্রাইস 20 টাকা আছে, 20 টাকা থেকে এটা 22-এ যেতে পারে, 20 টাকা থেকে এটা 18-তে আসতে পারে। প্রশ্নে বলা থাকতে পারে ডিরেক্ট যে 20 টাকা থেকে 22-এ যাবে, 20 টাকা থেকে 18-তে আসবে, এভাবে একদম স্পেসিফিক্যালি বলা থাকতে পারে। অথবা বলা থাকতে পারে যে 20 টাকা থেকে 10% বাড়বে, তাহলে 10%, 10% যদি বাড়ে, 20 টাকা 10% সম্ভবত 2 টাকা, তাহলে 22 টাকা হবে। আবার 20 টাকার 10% কমতেও পারে, তো 10% কমলে 18 টাকা। এটা ইনফরমেশন প্রশ্নে যেভাবে একভাবে বলা থাকবে, যে একটা ভ্যালু বলা থাকতে পারে 20 থেকে 22, 20 থেকে 18-তে যাবে, অথবা পার্সেন্টেজে বলা থাকবে যে 20 থেকে 10% বাড়বে, 20 থেকে 10% কমবে, এভাবে বলা থাকবে। যাই হোক, এভাবে আমরা গ্রাফটা এঁকে নিব ফার্স্টেই, 20 টাকা থেকে 22 আর 20 থেকে 18। এখন 22-এ গেলে আমার অপশনের পে অফ কত সেটা লাগবে, এবং 18-তে আসলে অপশনের পে অফ কত। সেটা যদি আমরা ধরে নিই কল অপশন, এটা যদি ধরে নিই, শুরুতে ধরে নিই কল অপশন, কারণ বইয়ে কল অপশনের মেথড দিচ্ছে। তো কল অপশন এর একটা স্ট্রাইক প্রাইস থাকে আমরা জানি। কল অপশনের স্ট্রাইক প্রাইস কে, কে কত দেওয়া আছে এখানে, খুব সম্ভবত প্রশ্নে 21 টাকা দেওয়া আছে, 21 টাকা। তাহলে 21 টাকা যদি কল অপশনের কে হয়, মার্কেট প্রাইস 22 টাকা যদি হয়, তাহলে কিন্তু কল এক্সারসাইজ হবে, কল এক্সারসাইজ হবে। তার মানে 1 টাকা আমার পে অফ করতে হবে, আমার লস হবে। এখানে আমি লস কেন বলতেছি, কারণ হচ্ছে অপশনটা, এই যে কল অপশনটা, এটা আমি সেল করছি। অপশনটা আমি কি করব,
সেল করবো। এই যে আমাদের যে মডেল, প্রথম যে মডেল, নো আরবিট্রাজ মডেল অথবা রিস্ক মডেল, যেটাই বলি না কেন, দুইটা মডেলেই আমরা কি করব, কিছু অ্যাসেট কিনবো, শেয়ার, এবং সাথে হচ্ছে কল অপশন বা পুট অপশন শর্ট করব। তাহলে এটা একটা আমার পোর্টফোলিও হবে এই দুইটা মডেলের মধ্যেই। এই দুইটা মডেলে আমি একটা পোর্টফোলিও বানাবো, যেখানে আমি কিছু শেয়ার কিনবো। তাহলে আমি আমার পোর্টফোলিওটা একটু লিখি। পোর্টফোলিওতে আমার কি কি থাকবে? পোর্টফোলিওতে আমি শেয়ার কিনবো, এস, আমি পারচেজ করব। আর অপশন কি করব? অপশন হচ্ছে সেল করব। ঠিক আছে, অপশন হচ্ছে সেল করব। অপশন যদি আমি সেল করি, তার মানে হচ্ছে 20 টাকা থেকে যখন 22-এ যাচ্ছে, তখন অপশন এক্সারসাইজ হবে, কল অপশন। কল অপশন এক্সারসাইজ হবে, এবং স্ট্রাইক প্রাইস যেহেতু 21 টাকা, তাহলে 21 টাকার উপরে গেল 22 টাকা, তার মানে অপশন এক্সারসাইজ হবে। এখানে 1 টাকা লাভ। 1 টাকা লাভ কার? এটা আমি যার কাছে সেল করছি তার লাভ, কিন্তু সে এক্সারসাইজ করবে, আমার এই 1 টাকা পে করতে হবে, আমার এই 1 টাকা লস হবে আসলে। তাহলে এই অপশনের পে অফ এখানে 1 টাকা লিখলাম। আর কি হইতে পারে? 20 টাকা থেকে প্রাইস যদি 18 টাকাতে যায়, সেক্ষেত্রে তো ওই ব্যক্তি এক্সারসাইজ করবে না। ওই ব্যক্তি আমার থেকে 21 টাকা দিয়ে সে কিনবে না, সে মার্কেট থেকেই তো 18 টাকায় কিনতে পারতেছে। তাহলে সে আর আমার থেকে অপশনটা কিনতে চাচ্ছে না বা কিনবে না। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো পে অফও নেই। তো আমার পে অফ হচ্ছে, অপশনের পে অফ হচ্ছে 0। ঠিক আছে, এই 1 টাকা পে অফ এভাবে আসছে, এবং এখানে একটা 0 টাকা পে অফ যেভাবে বললাম সেভাবে আসছে। এই গ্রাফটা যদি বুঝি, না বোঝার কিছু না, আমরা তো অনেক অ্যাডভান্সড হয়ে গেছি অলরেডি। তো পে অফ ইজিলি বের করে নেওয়া যায়। এখন হচ্ছে মেইন মডেলে চলে আসি। মডেলটা হচ্ছে নো আরবিট্রাজ মডেল। এই মডেলটা দিয়ে কিভাবে আমরা অপশনের ভ্যালু নির্ণয় করতে পারি, ওইটাতে ফোকাস করি বেশি। ওই জিনিসগুলো তো আমরা বুঝি, যে কোথায় অ্যাক্সেস হবে না কি হবে না, সেটা বোঝার কথা অলরেডি। আহ তো এই মডেলটা স্টার্ট হবে, যে নো আরবিট্রাজ মডেল, এটা স্টার্ট হবে হচ্ছে একটা পোর্টফোলিও ডেফিনিশন ডিফাইন করার মাধ্যমে। তো আমি বরং এখানে এই এক্সাম্পলটা না পড়ে একটা চ্যাপ্টার ইন থেকে একটা ম্যাথ দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমি একটু লিখে রাখছিলাম যে এটা ইস্যু 1 হিসেবে আমরা আলোচনা করতে পারি, যে নো আরবিট্রাজ মডেল এবং রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন মডেল, এই দুইটা মডেলের আহ মানে থিওরিটিক্যাল আলোচনা। তো এই প্রশ্নটা পড়লেই এই দুইটা মডেল আসলে থিওরিটিক্যালি কি বলে সেটা বোঝা যাবে। মডেল তাহলে থিওরিটিক্যাল আলোচনাতে পরে আসি, আগে একটা ম্যাথ দেখি। তো ইস্যু 2 যেটা, এখানে সেম ম্যাথ আমরা সলভ করব দুইটা মডেলের মাধ্যমে। এখানে যে দুইটা মডেল দেখছি, একটা হচ্ছে নো আরবিট্রাজ মডেল, আর একটা হচ্ছে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন মডেল। এই দুইটা মডেলের মাধ্যমেই এই প্রথম ম্যাথটা সলভ করি, তাহলেই এখানে একটা প্রপার একটা ফরম্যাট পাওয়া যাবে যে কিভাবে দুইটা মডেল দিয়ে অপশনের প্রাইস নির্ণয় করা যায়। প্রথম মডেল যেটা হচ্ছে আমাদের নো আরবিট্রাজ, সেটার জন্য প্রশ্নটা পড়ি। এখানে প্রশ্ন দেওয়া আছে যে আজকে স্টক প্রাইস হচ্ছে 40 টাকা। আজকে স্টক প্রাইস হচ্ছে 40 টাকা, এবং এট দ্য এন্ড অফ 1 মান্থ, এই 1 মান্থ সময়টা গুরুত্বপূর্ণ, 1 মাস সময় বলছে এখানে, টাইম তো আমাদের লাগবে। 1 মাস পরে এটা 42 টাকা হইতে পারে, এটা 38 টাকাও হইতে পারে। তার মানে আজকে স্টক প্রাইস আছে 40 টাকা, সেটা 42 টাকাতে 1 মাস পরে যাইতে পারে, এবং 38 টাকাতেও যাইতে পারে। তাহলে আমরা একটা গ্রাফ আঁকতে পারি। এই এই এখানে হচ্ছে 40 আজকের স্টক প্রাইস, এখানে হচ্ছে 42 1 মাস পরের স্টক প্রাইস পসিবিলিটি আছে এটা হওয়ার, এবং 38 এটাও হইতে পারে। কোনটা যে হবে এটা তো আমরা শিওর না। এই 40 থেকে 42-এ যেতে পারে, 40 থেকে 38-এ আসতে পারে। এখানে গ্রাফ আঁকতে হবে, এক্সামে আঁকাটা বেটার, আঁকা উচিত।
আর দুইটা মডেলেই আমরা এই গ্রাফের হেল্প নিতে পারবো। আচ্ছা, এখন তাহলে প্রথম ইনফরমেশন গুলো লিখলাম যে 40 থেকে 1 মাস পরে 42 যাবে, 40 থেকে 1 মাস পরে 38 যেতে পারে। ইন্টারেস্ট রেট, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটটা 8% দেওয়া আছে, এটা আমাদের ডিসকাউন্টিং এ কাজে লাগবে। হোয়াট ইজ দ্য ভ্যালু, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউরোপিয়ান কল। এই যে কল অপশন, যেটা কল অপশনের তাহলে ভ্যালু এখানে কত হবে, যেটা স্ট্রাইক প্রাইস আছে কত, 39। এটা গুরুত্বপূর্ণ, আবার কে এর মানটা আমাদের লাগবে। তাহলে আজকে স্টক প্রাইস 40, সেটা 42-এ যেতে পারে। 42-এ গেলে এই যে কল অপশন, সেটা কি এক্সারসাইজ করা হবে নাকি হবে না। আচ্ছা, আগে এটা বোঝার আগে আগে একটা পোর্টফোলিও সাজাই নেই, যেটা স্টার্টিং স্টার্টিংটা হচ্ছে যে কনসিডার এ পোর্টফোলিও। আমার একটা পোর্টফোলিও সাজাইতে হবে, যেখানে আমি কি করব, কল অপশন সেল করব। এই যে মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি, আমি অপশন সেল করতেছি, একটা অপশন, ওয়ান অপশন সেল করতেছি। কল অপশন কি করতেছি এখানে, সেল করতেছি। তাহলে এটা একটা আমার পোর্টফোলিওর একটা সিকিউরিটিস। আর একটা সিকিউরিটিস হচ্ছে আমি কিছু শেয়ার, এই যে প্লাস ডেল্টা দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ শেয়ার আর কি, কিছু শেয়ার আমি কিনতেছি, তার মানে শেয়ার আমি কি করব, বাই করব। এই হচ্ছে আমার পোর্টফোলিওটা। এখন নর্মালি বোঝা যায় যে শেয়ারের, আমি যেহেতু শেয়ার কিনে রাখছি, তাহলে শেয়ারের দাম বাড়লে কি হবে, আমার লাভ হবে। আমি যেহেতু শেয়ার কিনে রাখছি, শেয়ারের দাম আমার বাড়লে লাভ হবে। এবং কল অপশন যেহেতু সেল করে রাখছি, আমার শেয়ার দাম বাড়লে আমার লস হবে। শেয়ার কল অপশন যদি আমি সেল করছি, আমি যদি কল অপশন বাই করতাম তাহলে একটা কথা ছিল, শেয়ার দাম বাড়লে লাভ হয়। কিন্তু কল অপশন যেহেতু সেল করছি, দাম কমলে, দাম বাড়লে কি হবে, লস হবে। কিভাবে, এই যে স্পষ্ট বোঝা যায়, 40 টাকা থেকে যখন 42-এ যায়, তখন এক কে এর মান তো 39। এই যে কে এর মান, স্ট্রাইক প্রাইস কে, সে কত, 39। তো 39 টাকা যদি প্রাইস হয়, কে এর কে হয়, প্রাইস যদি 42-এ যায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু এক্সারসাইজ করবে, যে যে আমার কাছ থেকে কলটা কিনছে, আমি তো সেল করছি। তাহলে ওইখানে অপশনের আমার পে অফ কত হবে, 3 টাকা। আর 38-এ যদি যায়, তাহলে কিন্তু সে এক্সারসাইজ করবে না, সেক্ষেত্রে আমার পে অফ হচ্ছে 0 টাকা। এই 3 আর 0 বের করে নিতে হবে আগে। বের করে নেওয়ার পরে এই মডেলে, আমাদের যে ফার্স্ট মডেল, নো আরবিট্রাজ মডেল, এই মডেল আমরা কি করব, ইফ দ্য স্টক প্রাইস রাইজেস, স্টক প্রাইস যদি 42-এ যায়, সেক্ষেত্রে আমার পোর্টফোলিওর ভ্যালু কত হবে সেটা নির্ণয় করতেছি। তাহলে 42-এ গেলে আমার পোর্টফোলিওর ভ্যালু কত হবে, 42 টাকা করে আমি যতগুলো শেয়ার কিনছি ইন্টু গুণ হবে, আর মাইনাস আমার ওই যে 3 টাকা চলে যাইতেছে, 3 টাকা আমার পে করা লাগতেছে, এটা আমি মাইনাস করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পোর্টফোলিওর ভ্যালু। আমি তো একটা পোর্টফোলিও আগে ডিফাইন করে নিছি। আমি এখন দেখবো যে 42 টাকা হলে আমার পোর্টফোলিওর ভ্যালু কত হয়, এবং 38 টাকা হইলে, মার্কেট প্রাইস যখন 38 টাকা হয়, তখন আমার পোর্টফোলিওর ভ্যালু কত হয়। তো যখন 42 টাকা হয়, তখন আমার এক একটা শেয়ারের দাম 42 টাকা, তাহলে নাম্বার অফ শেয়ার ইন্টু 42, এটা ডেল্টা কিন্তু নাম্বার অফ শেয়ার, 42 ইন্টু ডেল্টা, তাহলে নাম্বার অফ শেয়ার, এটা দুটা গুণ করলাম, আমার পোর্টফোলিও ভ্যালু -3 টাকা আমার চলে যাবে, এটা মাইনাস করে দিই। যদি 38 টাকা প্রাইস হয়, সেক্ষেত্রে আমার পোর্টফোলিও ভ্যালু কত, 38 ডেল্টা -0। এটা কোনো কিছু পে করতেছি না, সো এটা -0 লিখতে পারি, -0 না লিখলেও চলে। এই দুইটা, তাহলে 42 ডেল্টা -3, 38 ডেল্টা -0, এই দুটো বের করে নিতে হবে আগে। বের করে এই দুটাকে ইকুয়াল করে দিই, 42 ডেল্টা -3, 38 ডেল্টা। তাহলে এখান থেকে আমরা যদি একটু এদিক সেদিক করি, ডেল্টার মানটা পেয়ে যাই। ডেল্টার মান আসলে 0.75। তার মানে কি, আমি কি পরিমাণ শেয়ার এখানে কিনছি, আমি কি পরিমাণ শেয়ার এখানে কিনছি, 0.75 পরিমাণ। একটা কল অপশন যদি আমি সেল করি, একটা কল অপশনের জন্য, একটা কল অপশন আমি সেল করছি না, একটা কল অপশনের এগেইনস্টে আমি 0.75 পরিমাণ শেয়ার কিনছি। উল্টাভাবে আমি বলতে পারি, আমি যখন 0.75 শেয়ার কিনতেছি, সেটাকে রিস্ক নিউট্রাল করার জন্য বা রিস্ক মিনিমাইজ করার জন্য আমি কি করলাম, একটা কল অপশন সেল করে রাখলাম। ঠিক আছে, একটা কল অপশন সেল করে রাখলাম, তাহলে কি হবে, রিস্কটা এখানে মিনিমাইজ হয়ে যাবে। আহ, একদম মিনিমাইজ হবে না, এখানে আসলে একটা আরএফ রেটে প্রফিট হবে, রিস্ক ফ্রি রেটে একটা প্রফিট হবে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথম কাজ কি ছিল, আমাদের একটা পোর্টফোলিও ডিফাইন করে নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই যে পোর্টফোলিওর ভ্যালু নির্ণয় করা, দুইটা নির্ণয় করছি। এরপর দুটাকে ইকুয়াল করে দিয়ে ডেল্টার মানটা বের করে নিচ্ছি।
এই ডেল্টার মানটা কত আসলো 0.75, এটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব। 42 ডেল্টা মাইনাস থ্রিতে ডেল্টার মানটা বসাই দিব, অথবা 38 ডেল্টা, এইখানে ডেল্টার মানটা বসাই দিব, তাহলে কত আসবে? 28.5, 28.5 আসবে। ঠিক আছে, এই ডেল্টার মানটা বের করে এটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব। এটা একটা ইকুয়েশন আমার, এবং এটা একটা ইকুয়েশন। 38 ডেল্টাতে আমি যদি বসাই, ডেল্টা ইন্টু 38 মানে 0.75 ইন্টু 38, তাহলে এটা আসবে 28.5 আসবে। ঠিক আছে, ইটস ভ্যালু টুডে মাস্ট বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 28.5। এই যে 28.5 টাকা, এটা কিন্তু এক মাস পরের ভ্যালু, তাই না? এই যে দ্য ভ্যালু অফ দি পোর্টফোলিও ইন 1 মান্থ 28.5, মানে এই যে 42 টাকা পাচ্ছি, 38 টাকা হইতেছে, এগুলো কিন্তু এক মাস পরের হিসাব। তো এক মাস পরে আমার পোর্টফোলিওর ভ্যালু কত হবে? 28.5। এই 28.5কে আজকের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে কত হয়? 28.31। এই প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার ক্ষেত্রে আমাকে হেল্প করতেছে কি, ওই যে একটা রেট আছে আরএফ, ওই রেট আমাকে হেল্প করতেছে, এবং টাইম, টাইম হচ্ছে যেটা 1/12। এখানে তো 1 মান্থ, 1/12, 1/12 কি এটা আসে নাকি? 0.08 মনে হয়। হ্যাঁ, এটাই আসে। তো প্রেজেন্ট ভ্যালু কত? 28.31। এটা বের করে এরপরে আমার ফোকাস করতে হবে এফ এর মান নির্ণয় করা। এফ বলতে আমার এই যে অপশনের প্রাইস নির্ণয় করা। সেখানে ওইটা কিভাবে করা যায়? দিস মিনস দ্যাট মাইনাস এফ প্লাস 40 ডেল্টা ইকুয়াল টু 38.5। এই 28.31 কি? এটা প্রেজেন্ট ভ্যালু টার্মে না? 28.31 এটা কি? প্রেজেন্ট ভ্যালু টার্ম। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু টার্মে আমি আমার পোর্টফোলিওর ভ্যালু বের করলাম করতে 38.1। আমি আরেকভাবে, আমার কাছে কিন্তু অলরেডি আজকের মার্কেট প্রাইস আছে যে 40 টাকা, এটাকে ইউজ করে আমি আজকের পোর্টফোলিও ভ্যালু বের করে ফেলতে পারি। যেমন এই যে 40 ইন্টু ডেল্টা মাইনাস এফ, এটা আমার আজকের প্রেজেন্ট ভ্যালু না? এখানে যেরকম আমরা 42 ডেল্টা মাইনাস 3 বের করছি, 38 ডেল্টা মাইনাস 0 বের করছি, এগুলো কি বের হয়েছিল? এক মাস পরের ভ্যালু। আমি আজকের ভ্যালু তো বের করতে পারি। আজকের ভ্যালু কিভাবে করবো? 42 ডেল্টা মাইনাস 3 না করে আমি করবো 40 ডেল্টা মাইনাস এফ। এফ মানে হচ্ছে আমার আজকের পে অফ। এফ, এফই তো আমার আসলে মেইন জিনিসটা। এফ হচ্ছে কল অপশন, অপশনটা যেটা। তো আজকের আহ, এখানে আমি এফ হিসেবে রাখছি, কারণ আমি এফ এর মান বের করতে চাই। তাহলে আজকের পোর্টফোলিও ভ্যালু আমি কিভাবে বের করতে পারি? এই যে আজকের মার্কেট প্রাইস ইন্টু ডেল্টা মাইনাস এফ, তাহলে 40 ডেল্টা মাইনাস এফ, এটা হচ্ছে আজকের প্রেজেন্ট ভ্যালু অফ দি পোর্টফোলিও। এবং 28.31 এটাও কিন্তু আমি বের করছি আজকের পোর্টফোলিওর ভ্যালু। হ্যাঁ, 28.5কে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছি। এই দুটা ইকুয়েশনকে যদি আমি এখন সলভ করি, তাহলে ডেল্টার মান বসাই, অবশ্যই ডেল্টার মান বসায় সলভ করব, এফ এর মান চলে আসবে কত? 1.69। ঠিক আছে, এই ইকুয়েশনে ডেল্টার মানটা বসাই দিয়া এফ এর মান যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আসবে 1.69। এটাই হচ্ছে নো আরবিট্রাজ আর্গুমেন্ট মডেলের মাধ্যমে অপশন প্রাইস নির্ণয় করার উপায়। ঠিক আছে, তাহলে আমি আবার একটা সামারি করি, যেটা হচ্ছে এখানে কি করতে হচ্ছে, তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে, তিনটা নাকি আরো বেশি মনে হয়, তিনটা। প্রথম কাজ হচ্ছে একটা পোর্টফোলিও ডিফাইন করে নেওয়া, অলওয়েজ এটা সেম হবে। একটা কল অপশন সেল করা, কিছু শেয়ার বাই করা, এটা অলওয়েজ সেম, যে মডেলেই যায় না কেন। মানে সরি, অন্য ওই ওই মডেলে তো আর নাই, নরবিটাজ মডেল আর কি। নরবিটাজ মডেলে এই এই কাজটা প্রথমে করে নিতে হবে। এক নাম্বার কাজ, একটা অপশন সেল করা, একটা কিছু শেয়ার বাই করা। এরপর যেটা করব, এক মাস পরে আমার পোর্টফোলিওর ভ্যালু নির্ণয় করবো। তাহলে 42 ডেল্টা মাইনাস 3, এটা একটা পোর্টফোলিওর ভ্যালু। 38 ডেল্টা মাইনাস 0, এটা একটা আমার পোর্টফোলিওর ভ্যালু। এই দুইটা ইকুয়েশনকে ইকুয়াল করে দিব, ডেল্টার মান চলে আসবে। ডেল্টার মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিয়া আমার পোর্টফোলিওর ভ্যালু এক মাস পরের পোর্টফোলিও ভ্যালু আসবে 28.5। এটাকে প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসবো, 28.31 হয়ে যাবে। আবার আমি কি করব, আজকের প্রেজেন্ট ভ্যালু টার্মে আরেকটা পোর্টফোলিও ভ্যালু নির্ণয় করবো, যেটা হচ্ছে আজকের মার্কেট প্রাইস কে ইউজ করে 40 ডেল্টা মাইনাস এফ দিয়ে। এই দুটাকে ইকুয়েশনকে ইকুয়াল করে দিয়ে এফ এর মানটা বের করে দিই। এটা হচ্ছে নো আরবিট্রাজ আর্গুমেন্ট মডেল। সেম ম্যাথটাই, সেম ম্যাথটা আমরা করতে পারি রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন ইউজ করে। রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, তো রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন এই যে এখানে অল্টারনেটিভ অ্যাপ্রোচে দিয়ে দিছে। রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশনে যেটা করতে হবে, 42, যেটা হচ্ছে ওই যে এক মাস পরে কি হইতে পারে প্রাইস সেটা,
42, কিন্তু সেটার 42 যে হবে এটার প্রবাবিলিটি তো আমরা জানি না, কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে 40 থেকে 42-এ যাবে, এটার প্রবাবিলিটি কত জানি না। 40 থেকে 38-এ যাবে, এটার প্রবাবিলিটি কত এটা আমরা জানি না। তো এখানে যেটা করব, এই যে 42 ইন্টু প্রবাবিলিটি প্লাস 38-এ যাইতে পারে, তার প্রবাবিলিটি তাহলে কি হবে, 1 - পি। 42 হবে, এটার প্রবাবিলিটি যদি হয় পি, তাহলে 38 যে হইতে পারে এটার প্রবাবিলিটি হবে 1 - পি। ঠিক আছে, এই দুইটা বসাই দিলাম, ইকুয়াল টু রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন। এটার নাম কি, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন। রিস্ক নিউট্রাল তার মানে হচ্ছে এখানে কোনো রিস্ক থাকবে না। তার মানে আমার যে পোর্টফোলিওটা, সেই পোর্টফোলিওটা একটা রিস্ক ফ্রি রিটার্ন জেনারেট করবে, রিস্ক ফ্রি রিটার্ন জেনারেট করবে। এটার কারণে যেটা করব, যে 42 টাকা, এটার এটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিব, 38-কে 1 - পি প্রবাবিলিটি দিয়ে গুণ দিব। এটা এগুলো তাহলে কি ফিউচার ভ্যালুতে আছে না, 42 এবং 38 এই দুইটা কোথায় আছে, ফিউচার ভ্যালুতে আছে। 42 ইন্টু পি প্লাস 38 ইন্টু 1 - পি দিলে কিন্তু এটা ফিউচার ভ্যালু টার্মে আসে। ইকুয়াল টু এই যে 40 টাকা আছে না আজকের মার্কেট প্রাইস, এটাকে তাহলে ফিউচার ভ্যালুতে নিয়ে যাই, 40 টাকাকে ফিউচার ভ্যালুতে নিয়ে যাই। 40 টাকাকে ফিউচার ভ্যালুতে নেওয়ার উপায় কি, 40 ইন্টু ই টু দি পাওয়ার RF ইন্টু টাইম, ওই যে RF-টা এবং টাইম 1 মান্থ, 1/12, 1/12 মানে 0.8333। তাহলে আজকের স্টক প্রাইস যেটা 40, সেটাকে আমি যদি ইনভেস্ট করি, সেটা যত হয়, 40 টাকাকে রিস্ক ফ্রিতে ইনভেস্ট করে যত হয়, এই 42 এবং 38-এর যোগফল, এটা আসলে এটার সেম হওয়া উচিত। কারণ এখানে তো আমরা মডেলটা ইউজ করতেছি কি, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন। রিস্ক নিউট্রাল যেহেতু, তার মানে কি 40 টাকা থেকে, 40 টাকা এমন একভাবে যাবে, 40 টাকা থেকে এখানে 42 হবে, বা 40 টাকা থেকে 38 হবে, এই 42 এবং 38-এর যে একটা অ্যাভারেজ ভ্যালু, সেটা আসলে কি হবে, এই 40-এর ফিউচার ভ্যালুর সমান হবে। তাহলেই তো আমরা বলতে পারি যে আমার পোর্টফোলিওটা কি আর্ন করলো, রিস্ক ফ্রি রিটার্ন আর্ন করলো। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন কনসেপচুয়ালি বুঝতে পারলেও ভালো, না বুঝলে ডিরেক্ট মুখস্থ করে নিলেই হয়ে যাবে, খুব বেশি জটিল কিছু না। আমার যে দুইটা প্রাইস দেওয়া আছে, তিনটা প্রাইস 40, 42, 38, এই 42-কে আমি পি দিয়ে গুণ দিব, 38-কে 1 - পি দিয়ে গুণ দিব, 40-কে ফিউচার ভ্যালুতে নিয়ে যাব, ইকুয়াল করে দিব, দুইটা এদিক সেদিক করে পি এর মানটা বের করে নিবে। পি এর মান আসবে কত, 0.5669। এই ইকুয়েশন থেকে, এখানে তো পি ছাড়া আর কিছু নাই, তাহলে পি এর মান ইজিলি বের করে নেওয়া যায় 0.5669। পি এর মান যেহেতু পেয়ে গেছি, এখন হইতেছে আমাদের কাজ হচ্ছে ওই পে অফ, মানে পে অফ গুলাকে ডিসকাউন্ট করে করে অপশনের প্রাইসটা বের করা। তো সেটার উপায় কি, ওই যে আবার এই চিত্রটা এখানে আঁকতে হবে, এখানে আঁকতে হবে। ঠিক আছে, আমি রাখতেছি না, এখানে বলি, এই যে 3 টাকা আছে, আর এখানে আছে কত, 0। তাহলে এই 3 মাল্টিপ্লাই হবে আমাদের যে পি এর ভ্যালু, 3 ইন্টু এই পি এর ভ্যালু প্লাস এই যে 0, 0 ইন্টু 1 - পি, 0 ইন্টু 1 - পি, এবং সেটাকে ডিসকাউন্ট করতে হবে, তাহলে চলে আসবে 1.6। এই যে 3 টাকা যেটা, এই যে আমাদের গ্রাফ থেকে যে 3 পে অফ, যেটা 3-কে কি করব, এই পি দিয়ে গুণ দিলাম 0.5669, বাকি থাকলো কি 0, 0-কে গুণ দিব কি দিয়ে, এই যে 1 - পি দিয়ে। তাহলে পি যদি হয় 56, তাহলে 1 - পি অবশ্যই 43 হবে, গুণ দিলাম, এই দুইটার যোগফল, এটাকে আমি কি করব, প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসবো। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে আসার জন্য এই জায়গাটা ইউজ করতে হবে, এই রেট এবং টাইম ইউজ করতে হবে, আসতেছে 1.6। এটা খুবই সিম্পল, এটাতে অনেক বেশি ঝামেলা নাই, একটু ঝামেলা আছে। তো এই আর কি, এখানে পি এর মানটা আমরা এভাবে নির্ণয় করছি, এটা একটা ডিরেক্ট ফর্মুলাও আছে, সেটা দিয়েও করলে হবে, যে কোনো একভাবে করলেই হয়েছে। ঠিক আছে, তাহলে এই অল্টারনেটিভ অ্যাপ্রোচটা সহজ, পি এর মানটা বের করে নিলে, এরপর এই গ্রাফ থেকে কি করা যায়, জাস্ট আমার যে অপশনের ভ্যালু গুলো, যেটা এটা এখানে 3 আছে, এখানে যে 0 আছে, এই 3-কে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয় পি দিয়ে, প্লাস
জিরোকে মাল্টিপ্লাই করতে হয় 1 - p দিয়ে, এরপর ডিসকাউন্ট করে নিলেই হয়, ডিসকাউন্ট করে ফেললেই হয়। মানে এগুলো তো ফিউচারে আছে, এই যে 3 টাকা এবং এই 0 টাকা, এগুলো কোথায় আছে? ফিউচারে আছে। এগুলোতে ডিসকাউন্ট করে এগুলোর প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে, 1.69 হয়ে যাবে। তো এই হচ্ছে দুইটা মডেল একটা ম্যাথের মাধ্যমে। এখন এই দুইটা মডেলের থিওরিটিক্যাল একটু কথাবার্তা দেখা যেতে পারে। যে নো আরবিট্রাজ অ্যাপ্রোচে কি হয়েছে, উই সেট আপ এ রিস্ক লেস পোর্টফোলিও। এই যে শুরুতে আমরা একটা পোর্টফোলিও বানাইছি রিস্ক লেস, যেখানে কোনো রিস্ক থাকবে না, একটা ইউজিং একটা অপশন এবং পজিশন ইন দ্য স্টক। কিছু স্টক কিনি, কিছু অপশন কিনি, এই যে ম্যাথের শুরুতেই আমরা যেটা ডিফাইন করে নিই। এরপরে বাই সেটিং দ্য রিটার্ন অন দি পোর্টফোলিও, বাই সেটিং দ্য রিটার্ন অন দি পোর্টফোলিও ইকুয়াল টু দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, এটাকে আমরা রিটার্নটাকে, পোর্টফোলিওর যে রিটার্নটা সেটাকে রিস্ক ফ্রি রিটার্নের সমান করে দিয়ে উই আর এবল টু ভ্যালু দ্য অপশন। এখানে বলতেছে রিটার্নটাকে রিস্ক ফ্রি সমান করে দিয়ে আমরা কি করি, এই ভ্যালু করে ফেলি। তো ওইটার এই ইমপ্লিকেশন আমি এখানে বলতে পারতেছি না, কিভাবে রিটার্নটা কেন, রিটার্নের কথা কেন বলছে। কিন্তু আমরা ভ্যালু ইকুয়াল করছি তাই না, এটা তো একটা ভ্যালু, এটা ভ্যালু ইকুয়াল করছি, ভ্যালু ইকুয়াল করে ডেল্টা বের করছি, ডেল্টা বের করে আবার ভ্যালু দুইটা আবার ইকুয়াল করছি, সেক্ষেত্রে আমার এফ এর মানটা বের হয়েছে। এই থিওরিটিক্যালি কিছু একটা বলছে এখানে। এরপরে হোয়েন উই ইউজ রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশনে কি করছি, উই ফার্স্ট চোজ প্রবাবিলিটিস ফর দি ব্রাঞ্চেস অফ ট্রি, যে প্রবাবিলিটিসটা ক্যালকুলেশন করছি, পি, পি এর মান ক্যালকুলেট করছি, সো দ্যাট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দি স্টক ইকুয়ালস দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। সেটা তো বোঝা যায়, দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দি স্টক ইকুয়ালস দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। আসলে দুটাতে সেম কথাই, যে আগেরটাতে বলতেছে যে আমরা রিটার্নকে কি করছি, রিস্ক ফ্রি রেটে সমান করছি, এখানেও বলতেছে যে এক্সপেক্টেড রিটার্ন অন দি স্টককে রিস্ক ফ্রি রেটে সমান করছি, সমান করে আমরা আর ভ্যালু নির্ণয় করছি অফ অপশন, এবং পে অফ গুলাকে কি করছি, ডিসকাউন্ট করছি, পে অফ গুলাকে ডিসকাউন্ট করে ভ্যালু অফ অপশন নির্ণয় করছি। তাহলে এটা গেল, দুইটা ইস্যু গেল। এখন 3 নাম্বার ইস্যু যেটা হচ্ছে, তাহলে বইয়ে যাই, বইয়ে কোথায় আছে দেখি। তাহলে এই যে বইয়ের এই ম্যাথটা করলাম, ডেল্টার মান বের করা, এরপরে দুইটা ইকুয়াল করে দিয়ে এফ এর মান বের করে ফেলা। তো এই যে এফ এর মান বের করছি। এরপরে যেটা, এখানে অনেক ফর্মুলা টর্মুলা আছে, এগুলা ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ না, ম্যাথ তো আর যেভাবে এক্সাম্পলে বলতেছি সেভাবে করলেই হয়ে যাবে। এখানে ডিরাইভেশন গুলা এক্সামে আসার তো কথা না, ডিরাইভেশন তো আসে না এক্সাম, না দেখলেও চলবে। তবে যে ম্যাথ বুঝবে সে এই ডিরাইভেশন গুলা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝে ফেলবে, জিনিসটা নোটেশন টার্ম গুলা খেয়াল করলে বুঝে যাবে। এগুলোতে আমি সময় নষ্ট করতেছি না। আহ এই যে আমরা পি এর মান মাত্র যে বা একটা একভাবে নির্ণয় করছি, পি এর মান নির্ণয় করার একটা ফর্মুলাও আছে, এই যে এই ফর্মুলাটা ইউজ করেও আমরা পি এর মান নির্ণয় করতে পারবো। পি এর ফর্মুলা কি, এক্সপেক্টেড আর টি মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। এক্সপেক্ট, সরি ই মানে, এটাকে আমি এক্সপেক্ট বলছি কেন ওকে চিনি। সো ই টু দি পাওয়ার আর টি, এই দুটা জিনিস তো চিনি। মাইনাস ডি মানে হচ্ছে ডাউন ফ্যাক্টর, ইউ মানে হচ্ছে আপ ফ্যাক্টর, ডি মানে হচ্ছে ডাউন ফ্যাক্টর। তো এগুলো নিয়ে ম্যাথ আসবে, এগুলো বলতেছি একটু পরে। তো এই যে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, তো এখানে থিওরিটিক্যাল কথাবার্তা এখানে বলা আছে, এবং একটা ম্যাথ যেটা আমরা করলাম, এখানে একটা ম্যাথ করছে খুব সম্ভবত, এই যে এই ম্যাথটাই এখানে একটা ম্যাথ করছে, রিস্ক নিউট্রাল ইউজ করে আগের ম্যাথটাই এখানে আবার করছে। 0.545, নো আরবিট্রাজেও 545 আসে, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশনও 545 আসে। তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত পড়া হয়ে গেছে একটা ম্যাথ দেখতেই। এখন যাবো তাহলে, 1 স্টেপের ম্যাথ দেখলাম, এখন দেখতে হবে 2 স্টেপ।
এখানে যে ম্যাথটা দেখলাম সেটা কিন্তু ওয়ান স্টেপের ম্যাথ দেখছি, কারণ এখানে এই যে 40 টাকা থেকে প্রাইস 42-এ গেল, 40 টাকা থেকে প্রাইস 38-এ আসে। এটা তো ওয়ান স্টেপ, 1 মাস পর। আমরা যদি এখানে দুইটা স্টেপ ইউজ করি তাহলে এখানে গ্রাফটা আরো বড় হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই এইভাবে হয়ে যাবে গ্রাফটা। দেখি 3 নাম্বার ইস্যুতে কি দিয়ে রাখছিলাম। 3 নাম্বার ইস্যুটা হচ্ছে ওই যে পুট অপশন, সেখানে তো আমরা কল অপশনের ম্যাথ করছি, এখানে তো কল অপশনের ম্যাথ করছি। এখন হচ্ছে ইস্যু থ্রিতে হচ্ছে পুট অপশনের ম্যাথ। তাহলে এটা ওয়ান স্টেপের ম্যাথ, কিন্তু এটা ইউজ করছি কি পুট অপশন। তো এটা শর্টলি বলে ফেলি, যেটা হচ্ছে জাস্ট এখানে গ্রাফটা আঁকলেই হয়ে যাবে, বাকি সব জিনিস তো পারি অলরেডি। যেমন আজকের প্রাইস হচ্ছে 50 টাকা, তাহলে এখানে 50 লিখলাম। আজকের স্টক প্রাইস 50 টাকা। এটা যাইতে পারে কোথায়, 6 মান্থস শেষে, 6 মাস পরে এটা 45 টাকা হবে অথবা 55 টাকা হবে। তাহলে উপরে লিখলাম 55, আর নিচে লিখলাম 45। এই দুইটা হইতে পারে। তাহলে এটা কি অপশন? পুট অপশন। তাহলে পুট অপশনের স্ট্রাইক প্রাইস কত? 50। তাহলে কে এর মানটা কত? কে এর মান হচ্ছে 50। তাহলে পুট অপশন আমরা জানি প্রাইস কমলে এক্সারসাইজ হয়, তাই না? স্ট্রাইক প্রাইস থেকে মার্কেটের প্রাইস যদি কম হয় সেক্ষেত্রে এক্সারসাইজ হয়। তার মানে এই যে 45 টাকা যদি হয় তাহলে এক্সারসাইজ হবে। তাহলে আমার 5 টাকা চলে যাবে, 5 টাকা আমার লস হবে। কারণ ওই ব্যক্তি এক্সারসাইজ করবে, সে আমার কাছে 50 টাকায় বিক্রি করবে, কিন্তু আমার তো এটা 45 টাকা মার্কেটে সেল করতে হবে। আমি তোর কাছ থেকে কিনে ফেলবো। পুট অপশন যেহেতু আমি সেল করছি, পুট অপশন আমি কি করছি, আগে কল অপশন সেল করছিলাম, এখন পুট অপশন যেহেতু ম্যাথ বলছে তো অবশ্যই আমি পুট অপশনটা সেল করবো সব সময়, অলওয়েজ অপশনটা সেল করে দিব। তাহলে অপশনটা যদি সেল করি তাহলে কিন্তু আমার অব্লিগেশন টু বাই আছে। ওই ব্যক্তি আমার কাছে 50 টাকায় সেল করবে, আমার সেটা 50 টাকায় কিনে 45 টাকায় বিক্রি করতে হবে, আমার 5 টাকা লস। 55 টাকা যখন মার্কেট প্রাইস, তখন কিন্তু ওই ব্যক্তির এক্সারসাইজই করবে না, সেই ক্ষেত্রে আমার পে অফ কিন্তু জিরো, আমার 1 টাকাও লস নেই। ঠিক আছে, এই দুইটা সংখ্যা বের করে নিলাম, 5 আর 0। তাহলে এখন যেটা করি আমরা, যে 6 মাস পরে আমাদের পোর্টফোলিওর ভ্যালু কত হবে। তো পোর্টফোলিওর ভ্যালু, হ্যাঁ, পোর্টফোলিওটাকে ডিফাইন করে নিতে হবে যে একটা পুট অপশন সেল করলাম এবং একটা পুট অপশনের জন্য আমি কিছু নাম্বার অফ শেয়ার কিনলাম। তাহলে স্টক প্রাইস যদি 55 টাকা হয় তাহলে আমার পোর্টফোলিওর ভ্যালু কত হবে? 55 টাকা হলে 55 ডেল্টা, ডেল্টা মানে তো নাম্বার অফ শেয়ার, -0, তাই না? -0। আর যদি 45 টাকাতে ফল করে তাহলে 45 ডেল্টা, আর মাইনাস যাবে গা আমার 5 টাকা যাবে গা। 45 - এই দুটাকে আমি ইকুয়াল করে দিয়ে ডেল্টার মানটা বের করবো, যেটা হবে নেগেটিভে আসবে, যেহেতু পুট অপশনের ম্যাথ, যেটা নেগেটিভে আসবে, চিন্তার কোনো কারণ নেই। -0.50 আসলো। এটাকে এই -0.50-কে আমি যে কোনো একটা এক সাইডে বসাই দিব, 55 ডেল্টা অথবা 45 ডেল্টা মাইনাস এফ, যে কোনো দুই সাইড, দুইটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশনে বসাই দিলাম। তাহলে ডেল্টার ভ্যালু কত আসলো? ডেল্টার ভ্যালু না, মানে পোর্টফোলিওর ভ্যালু আসলো কত? 27.5, নেগেটিভে আসবে ভ্যালু। পোর্টফোলিওর ভ্যালু আসলো 27.5। এরপরে যেটা করি, 27.5 আসলো। এরপর যেটা করি আমরা সেটা হচ্ছে কি, এই 27.5-কে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, আর এটা তো ফিউচারে আছে, সব প্রেজেন্ট ভ্যালুতে আনলে কত হয়? 26.16। এটা একটা প্রেজেন্ট ভ্যালু টার্মে পাইলাম। আর একটা প্রেজেন্ট ভ্যালু টার্ম আমাদের নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে আজকের প্রাইস কে ইউজ করে। তাহলে 50 ডেল্টা মাইনাস এফ, এই দুটো ইকুয়েশন, এখানে ডেল্টার মান বসাই দিব, বসাই এফ এর মান বের করবো, কত আসবে? 1.16। এটা গেল। অল্টারনেটিভ অ্যাপ্রোচ, যেটা আমাদের ওই যে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, সেটার মাধ্যমে আমরা এই ম্যাথটা করতে পারি। তো কি করব, 55 টাকা, যেটা হচ্ছে 55 টাকা উপরের দিকে, 55-কে পি দিয়ে গুণ দিব, 45-কে 1 - পি দিয়ে গুণ দিব, ইকুয়াল টু 50। 50-কে ফিউচার ভ্যালুতে নিয়ে আসবো, এটা তো ফিউচারে আছে অলরেডি, এবং এটাকে কি করবো, ফিউচারে নিয়ে আসবো। তাহলে কি আসবে, এই ইকুয়েশন থেকে কার মান বের হবে? পি এর মান। পি এর মান আসবে কত? 0.7564। এই পি এর মানটা আমি এইভাবে বের করতেছি না, এইভাবে করতে পারি। আর যেটা একটা ফর্মুলা দেখাইছিলাম একটু আগে,
এই যে ফর্মুলাটা, ওই এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়েও করতে পারি। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে ম্যাথ একটু পরে আসবে, জাস্ট বলতেছি আর কি এখানে, যে ওইটা দিয়েও করা সম্ভব হবে। যদি এখানে হাফ ফ্যাক্টর ডাউন ফ্যাক্টর যদি ডিরেক্ট দেওয়া নাই, 50 থেকে 45 দেওয়া, 50 থেকে 55 এরকম ভ্যালুতে দেওয়া, ভ্যালুতে দেওয়া থাকলে 50 থেকে 45, 50 থেকে 55 এভাবে ভ্যালুতে দেওয়া থাকলে এটা করাটাই বেটার। এটা করলে আমাদের সময় বাঁচবে একটু অনেক। যখন হাফ ফ্যাক্টর ডাউন ফ্যাক্টরের মান ডিরেক্ট দেওয়া থাকবে তখন আমরা ওইটা ইউজ করতে পারি। এখানে যে ফর্মুলাটা দেখলাম তখন সেটা ইউজ করতে পারি। আসতেছি ওইটাতে। তো এখানে কি পি এর মানটা বের করলাম। পি এর মানটা বের করে যেটা করি, এই যে 0 কে এবং 5 কে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হয়, তাহলে তো অপশনের ভ্যালু হয়ে গেল। 0 কে গুণ দিব কত দিয়া? 0 কে উপরেরটাকে গুণ দিব আমার পি এর মান দিয়ে, 0 × 0.75। এই পি এর মান দিয়ে অলওয়েজ গুণ দিতে হবে কাকে? উপরেরটাকে। উপরেরটা বলতে এই যে এটা, যেখানে প্রাইস বেশি, 55 টাকা 45 টাকা প্রাইস বেশি যেখানে, সেটার যে পে অফ সেটাকে পি দিয়ে গুণ দিতে হবে। আর নিচেরটাকে গুণ দিতে হবে 1 - পি দিয়ে। যা আসবে প্লাস করে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো প্রেজেন্ট ভ্যালু আনার জন্য আমাকে হেল্প করতেছে কে কে? রিস্ক ফ্রি রেট যেটা 10% দেওয়া আছে প্রশ্নে, এবং টাইম 6 মাস। টাইম কিন্তু 6 মাস প্রশ্নে বলা আছে, এই যে 6 মান্থস। তো চলে আসলো 1.16। এই দুইটা ম্যাথ ভালো করে পারলে পরের ম্যাথ গুলা মানে একদমই সহজ, নতুন কিছুই নেই, একই জিনিস আবার রিপিট করবো। প্রবলেম 13.5 যেটা হচ্ছে ইস্যু 4। ইস্যু 4 হচ্ছে টু স্টেপ চলে আসবে, স্টেপ শেষ, এখন আসতেছে 2 স্টেপ। ওই যে বইয়ের মধ্যে আমরা কোথায় আছি? বইয়ের মধ্যে আছে হচ্ছে যে এখানে 2 স্টেপ, এই 2 স্টেপ বাইনোমিয়াল ট্রিজে আছি। তখন এই গ্রাফটা এখন আঁকতে হবে। এই গ্রাফটার মাধ্যমে এবং গ্রাফটা ইউজ করে হচ্ছে এফ এর মান নির্ণয় করবো, এবং এই ফর্মুলা ইউজ করবো পি এর জন্য। এই ফর্মুলা ইউজ করবো, উপরে যে ফর্মুলা দেখাইছিলাম এটা এখানেও আছে, সেম জিনিস। আচ্ছা, তো দেখি। স্টক প্রাইস দেওয়া আছে কত? 100। আজকে স্টক প্রাইস 100। ঠিক আছে, 100। 100 থেকে কততে যেতে পারে বলছে? ওভার ইচ অফ দি নেক্সট 2 6 মান্থস। এই যে 2 6 মান্থস, তার মানে 1 বছর টোটাল, 6 মাস, আবার 6 মাস। তাহলে এটা এখানে 2 স্টেপ হয়ে গেল। এটা কত করে বাড়বে? 10% করে বাড়বে, অথবা 10% করে কমবে। তাহলে 100 টাকা যদি আজকের প্রাইস, এটা 10% বাড়লে কত যাবে? 110-এ যাবে। আর যদি 10% কমে তাহলে কত আসবে? 90 আসবে। এটা গেল 6 মাসের কাহিনী। আবার পরে 6 মাসে কি হইতে পারে? এখান থেকে আবার আবার বাড়তে পারে না? আবার 10% বাড়তে পারে। তাহলে 110 আর 10% বাড়লে কত হবে? গ্রাফটা আছে এখানে, এই যে কষ্ট করে না কি, 110 আর 10% বাড়াইলে 121 হয়ে যাবে। 110, 10% যদি কমে তাহলে 99 হয়ে যাবে। এখানে ছিল 90, 90 10% বাড়লে 99। তো দুইবার তো লেখার দরকার নেই, একবার লিখলেই হবে। 110, এটার 10% কমলে যা 90, এটার 10% বাড়লে তো তাই আসবে। 90 কে 10% কমাইতে হবে এগেইন, তাহলে আসবে 81। এইভাবে গ্রাফটা আঁকা শেষ করতে হবে। গ্রাফ আঁকা শেষ হইলে এরপরে আমার কাজ কি? কে এর মানটা দেখতে হবে, কে এর মানটা কত, এবং এটা কি অপশন বুঝতে হবে। কি অপশন এটা? এটা হচ্ছে কল অপশন, ইউরোপিয়ান কল। তাহলে কল অপশন যেহেতু, এটার স্ট্রাইক প্রাইস কত? স্ট্রাইক প্রাইস হচ্ছে 100। তাহলে এটা স্ট্রাইক প্রাইস হচ্ছে 100, এবং এটা কল অপশন। তাহলে কল অপশন যেহেতু, যেখানে মার্কেট প্রাইস বেশি সেখানে এটা এক্সারসাইজ করবে ওই ব্যক্তি। ও যদি এক্সারসাইজ করে, আমার 21 টাকা লস। 100 টাকা, 121 টাকা গ্যাপটা হচ্ছে আমার লস। 99 টাকা, তার মানে 100, 100 থেকে কম সে এক্সারসাইজ করবে না। আমার 0 টাকা পে অফ, আমার কোনো পে অফ নাই। লস বলতেছি না, লস না এটা আসলে। লস হিসাব করলে আবার একটু ঝামেলা আছে। লসের হিসাব, লস কত বলে লাভ নাই, এটা পে অফ। আমার 21 টাকা পকেট থেকে চলে যাবে, শেষ। যখন আমি অপশন বিক্রি করছি তখন কিন্তু এটা কিছু টাকা পাইছি, ওই হিসাব আমার এখন দেখে লাভ নেই।
কথা হচ্ছে 6 মাস পরে, মানে এটা তো 6 মাস না, এটা তো 12 মাস পরে। 12 মাস পরে কি হবে, 121 টাকা প্রাইস হবে। 121 টাকা প্রাইস হইলে ওই ব্যক্তি এক্সারসাইজ করবে, এক্সারসাইজ করলে আমার 21 টাকা পকেট থেকে চলে যাবে। 1 বছর পরের হিসাব। 1 বছর আগে কি হয়েছে এটা দেখে লাভ নেই। 21 টাকা আমার চলে যাবে শেষ। 99 টাকা হইলে ওই ব্যক্তি এক্সারসাইজ করবে না, আমার 0 টাকা যাবে। 81 টাকা হইলে ওই ব্যক্তি এক্সারসাইজ করবে না, আমার 0 টাকা যাবে। এই 21, 0, 0, এই তিনটা ক্যালকুলেশন করে ফেলতে পারলে তো শেষই ম্যাথ। এখন কি করব, 21 কে এবং এই 0 কে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, আগে যেরকম করছি। 21 কে এবং 0 কে এখানে নিয়ে আসবো, এই যে 14 আসবে। এই 0 এবং এই 0, এই দুইটাকে আবার এখানে নিয়ে আসবো, এই যে 0। 0 এবং 0 কে প্রেজেন্ট ভ্যালুতে আনলে তো 0ই হবে। আর 0 আর 21কে ভ্যালুতে আনলে 14 হবে। কিভাবে 14 হবে, 21কে কত দিয়ে গুণ দিব, পি এর মান দিয়া। 21কে গুণ দিব পি এর মান দিয়ে। 0 কে গুণ দিব কত দিয়ে, 1 - পি, 1 - পি দিয়ে। দুইটাকে যোগ করব, এই দুইটাকে যোগ করব, যা আসবে সেটাকে ডিসকাউন্ট করব। ডিসকাউন্ট করব e⁻−RT। আর এর মান কত দেওয়া আছে প্রশ্নে, আর এর মান হচ্ছে 8%, এবং টাইম হচ্ছে 2 6 মান্থস, তার মানে 6 মাস করে বলতে হবে। 2 6 মান্থস বলতে 1 বছর বলা যাবে না, কারণ এখান থেকে আমি এখানে আসতেছি, তার মানে 6 মাস পিছনে যাচ্ছি। তাহলে 8%, এখানে 8 × 6/12, 6 মাস যেহেতু, তার মানে 6/12, 6/12 এই। তার মানে 21 × পি, এটা মাইনাস দেওয়া যাবে না, মাইনাস তো আমি বোঝানোর জন্য দিচ্ছিলাম যে আমার 21 টাকা চলে যাচ্ছে। 21 × পি প্লাস 0 × 1 - পি, ব্র্যাকেট ক্লোজ করে, e⁻−RT। এগুলো এক লাইনে লিখতে হবে। ঠিক আছে, এখন তাহলে পি এর মান জানতে হবে, তাই না? পি এর মান তো এখানে এখনো বের করে নিই। তাহলে যে পি এর মানে তো একটা ফর্মুলা আছেই, এই যে ফর্মুলাটা, e⁻r∆t - d/u - d। এখানে জাস্ট ভ্যালু গুলো বসাই দিলেই হবে। তাহলে এই যে e⁻r, আর এর মান কত, 0.08। টি এর মান কত, ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে চেঞ্জ, এই যে 6 মাস পরে পরে যে স্টেপ, 6 মাস পরে পরে না, এটা 1 বছর ইউজ করা যাবে না, কিন্তু টোটালটা ইউজ করা যাবে না। 6 মান্থস, 2 6 মান্থস, তার মানে 6 মাস ইউজ করতে হবে, যে 0.5, 6 মাস। মাইনাস ডাউন ফ্যাক্টর, ডি এর মান এখানে ডাউন বাই কত পার্সেন্ট, 10%। তাহলে 100% থেকে 10% ডাউন হইলে কত হয়, 0.9 হয়। এই 0.9 এখানে বসাইতে হবে, 0.9 নিচেও বসাইতে হবে। আপ ফ্যাক্টর কত, 1.1। কিভাবে, ওই যে 100% থেকে 10% বাড়লে তাহলে 1.1 হয়। এই হচ্ছে ডাউন ফ্যাক্টর এবং আপ ফ্যাক্টর বসাইয়া। তাহলে এখানে যদি 20% হইতো, তাহলে কি হইতো, 20% আপ, 20% ডাউন, তাহলে আপ ফ্যাক্টরের মান হইতো 1.2, আর ডাউন ফ্যাক্টরের মান হইতো 0.8। সিম্পল। পি এর মান বের হয়ে গেল 0.7। তাহলে এই পি এর মান দিয়ে আমি কি করবো জানি, এই যে 21কে গুণ দিব এবং 1 - পি দিয়ে 0কে গুণ দিব, ডিসকাউন্ট করে আমার বের হবে 14। ক্যালকুলেশন করে চেক করে নিতে পারো যে 14 আসে কিনা। 14 আসলে এরপরে কাজ কি, এই যে 0 এবং এই 0, এই দুইটাকে আবার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তার মানে এখন সবকিছু মুছে দিতে হবে আপাতত, মানে এক লাইনে লিখতে হবে, খাতার মধ্যে লিখলে এক লাইনে লিখবো। কিভাবে লিখবো দেখাই। এখন এই 0 এবং এই 0কে আমি প্রেজেন্ট ভ্যালুতে আনবো, এখানে আনবো। তাহলে 0 × পি, এই 0 বলতে কোনটা, এটা এটা কিন্তু যখন আমি এটা এবং এটা নিয়ে কাজ করতেছি, তখন কিন্তু আমার এটা, এটা হচ্ছে পি দিয়ে গুণ দিব এটাকে, মানে এটা তো উপরে আছে। এখন আমি যখন এটা 21 আর 0 নিয়ে কাজ করছিলাম, তখন আমি পি দিয়ে 21কে গুণ দিছিলাম। এখন তো আমি এই 0 এবং এই 0, এই নিচের দুটো নিয়ে কাজ করতেছি, তার মানে এটা হচ্ছে আমার বড়টা। তাহলে 0কে আমি পি দিয়ে গুণ দিব, পি এর মান তো আমি জানি 0.7, প্লাস এই 0 × 1 - পি। হ্যাঁ, 1 - পি আর লিখলাম না, ব্র্যাকেট ক্লোজ করে এরপর ডিসকাউন্ট ফ্যাক্টরটা, e⁻−RT। তাহলে যা বের হবে, কি বের হবে, জিরোই বের হবে, 0 আসবে।
এবং আগেরটা সেম ভাবে এইভাবে লিখতে হবে উপরের দিকে, তাহলে আসবে 14। এই 14 এবং 0 কে আবার এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই 14 কে গুণ দিতে হবে কত দিয়া, পি দিয়া, এবং এই 0 কে গুণ দিতে হবে কত দিয়ে, 1 - পি দিয়া, এবং সেটাকে আবার ডিসকাউন্ট করতে হবে, ডিসকাউন্টিং সেম, e⁻−RT 9.6104 আসে। এটা হচ্ছে অপশনের ভ্যালু বা অপশনের প্রাইস। টু স্টেপ হইলে এইভাবে করতে হবে। টু স্টেপ দিয়ে এভাবে ভেঙে ভেঙে করতে করতে করা যায়। এই যে 21 এবং 0 কে আনতে হবে, 0 0 কে আনতে হবে, আবার 14 এবং 0 কে আনা যায়, এভাবে ভেঙে ভেঙে করা যায় তিনটা লাইন দিয়ে। অথবা একটা ডিরেক্ট লাইন আছে, এই ডিরেক্ট লাইন বের করা যায়। তাহলে এটার ইকুয়েশনটা দেখাই দিই বইয়ে, কারো যদি ওইটা ভেঙে ভেঙে করতে অসুবিধা হয় তাহলে এই সূত্রটা সে ঠাড়া মুখস্থ করে নিতে পারে। এই যেটা 0.10, ঠিক আছে, e⁻−2r⁰t p²f(u)(u). f(u)(u) মানে হচ্ছে এফ, এফ এর মান কিন্তু ইউ ইউ, ইউ মানে হচ্ছে আপ ফ্যাক্টর না, এটা হচ্ছে একটা আপ ফ্যাক্টর, এটা হচ্ছে আরেকটা আপ ফ্যাক্টর, তার মানে ইউ ইউ হচ্ছে এই পয়েন্টটা। তার মানে ইউ ইউ হচ্ছে 21, f(u)(u) মানে হচ্ছে 21। এই যে f(u) এর মান 21 বসবে, p² মানে তো জানি, পি এর মান তো বের করে নিই আগেই। আর 2p, পি এর মান তো বুঝলাম, 1 - পি বুঝলাম। f(u)(d) কোনটা হবে, একবার আপ একবার ডাউন, হ্যাঁ, তাহলে কোনটা হবে, এই যে এখান থেকে একবার আপ আর ডাউন, তার মানে মাঝেরটার কথা বলতেছে, এই 0 কে নিতে হবে। এটা হচ্ছে f(u)(d). এরপরে আবার 1 - পি² আছে f(d)(d). তাহলে ডিডি কোনটা হবে, ডাউন ডাউন। তাহলে এই 9.61 মানে 100 থেকে একবার ডাউন আবার ডাউন, তার মানে এটার কথা বলতেছে। এই সূত্রটা মুখস্থ করে ফেললে তাইলে আমার ওই যে 3 ভাগে ভাগ করে করতে হবে না, এক লাইনেই করা যাবে। যার যেটা সহজ লাগে, আমার কাছে এটা সিম্পল লাগে ভেঙে ভেঙে করাটা। 21 এবং 0 কে একবার আনলাম, 0 0 কে একবার এখানে আনলাম, 6 মাস পিছনে আসলাম। এরপর আবার 14 এবং 0 কে জাস্ট প্রেজেন্ট ভ্যালু, এখানে অন্য কিছু না, জাস্ট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে পারো। দুইটা সংখ্যাকে জাস্ট প্রেজেন্ট ভ্যালুতে আনা, আমার কিছুই না কিন্তু। তাহলে গেল ইস্যু 4। পি এর ফর্মুলা কিন্তু এখানে যেটা দেখছি, ভালো করে দেখে রাখি। পি এর ফর্মুলা এখানে কিরকম দেখলাম, e⁻r⁰t -d(u - d), ঠিক আছে। এটা হচ্ছে পি এর ফর্মুলা। এই পি এর ফর্মুলার আরো বিভিন্ন চেহারা আসবে। নর্মাল পি এর ফর্মুলা এটা, আর একটু বিভিন্ন কমোডিটি বলতে পারে, ইন্ডেক্স বলতে পারে, ফরেন কারেন্সি বলতে পারে, সেক্ষেত্রে একটু চেঞ্জ আসবে এই ফর্মুলাটাতে, পি এর ফর্মুলাটাতে। এটা ম্যাথ ওয়াইজ আমাদের ভ্যারাই করবে, আমি দেখাই দিব, বিভিন্ন ম্যাথ আছে সামনে। তাহলে ইস্যু 4 গেল, এটা কল অপশনের ম্যাথ করলাম, টু স্টেপ। ইস্যু 5 খুব সম্ভবত হবে সেম ম্যাথ, পুট অপশন, সেম ম্যাথ, জাস্ট অপশনটা হবে কি, পুট অপশন। তাহলে এখানে দেখি, এই যে ফর দি সিচুয়েশন কনসিডার্ড ইন প্রবলেম 13.5, যেটা করলাম মাত্র 13.5 করলাম, যেখানে কলের ম্যাথ করলাম, সেম ম্যাথটাতেই, সেম ম্যাথটা আমাকে যদি জাস্ট বলে দেয় যদি যে এটা ইউরোপিয়ান পুট, হ্যাঁ, যদি বলে দেয় যে জাস্ট এটা 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 কি একটা ইউরোপিয়ান পুট, তাহলে কি হবে, এবং সেটা স্ট্রাইক প্রাইস কত, 100 বলে দেওয়া আছে। তাহলে 100 যদি বলে, তাহলে আমি কে এর মানটা এখানে লিখি, কে এর মান হচ্ছে কত, 100। আর বাকি সব ইনফরমেশন সেম, তার মানে সবকিছু লেখাও সেম হবে। যেমন এই যে 100, 110, 121 এগুলো কিন্তু আগের মতো। এই যে 99, 90, 81 এগুলো কিন্তু হুবহু আগের গ্রাফ, কারণ কোনো ইনফরমেশন তো চেঞ্জ হয় না। বলতেছে যে 10% করে বাড়বে, 100 থেকে 10% বাড়লে 110, তার থেকে 10% বাড়লে 121, 110 থেকে 10% নিচে নামলে 99, 90 থেকে 10% বাড়লে 99, 90 থেকে 10% কমলে 81, তোমার সবকিছু সেম। এখন তাহলে এই যে ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে, 0, 1, 19 এগুলো বের করতে হবে আমার। তাহলে 100 যখন কে মার্কেট প্রাইস বেশি, পুট অপশন এক্সারসাইজ হবে নাকি হবে না, নিজেকে জিজ্ঞেস করো, নিজে নিজে আনসার দাও পজ করে, অবশ্যই বোঝার কথাটা 0 আসে। কে এর মান যদি 100 হয় এবং 99 যদি হয় প্রাইস, সেক্ষেত্রে মার্কেট প্রাইস কম, কে থেকে মার্কেট প্রাইস কম হইলে পুট অপশন এক্সারসাইজ হয়, তার মানে 1 টাকা। এটা হচ্ছে আমার এখন আমার পকেট থেকে যাবে গা। কেন যাবে, এটা তো আগেই বলছি যে একটা পোর্টফোলিও আমি কি গঠন করি,
ওই পোর্টফোলিওতে আমি সেল করি, অপশন সেল করলে কিন্তু আমার 1 টাকা এখন পে অফ করতে হয়, আমার পে অফ যায়। তাহলে 1 টাকা এখানে বসলো। মার্কেট প্রাইস যখন 81, তখনও কিন্তু ওই ব্যক্তি এক্সারসাইজ করবে। এক্সারসাইজ যদি করে তাহলে আমার কত টাকা লস, কত টাকা যাবে পকেট থেকে? 19 টাকা। ঠিক আছে, তাহলে এই 19 টাকাকে বসাইলাম। এই 0, 1, 19, এই তিনটা বের করতে পারলে এরপর তো সিম্পল কাজ। কি করতে হবে? 0 কে এবং 1 কে, এই দুইটাকে আগে প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে। তাহলে 0 কে গুণ দিব পি দিয়া, আর 1 কে গুণ দিব 1 - পি দিয়া, 1 - পি দিয়া। তার মানে পি এর মানটা বের করে নিতে হবে। তাহলে পি এর মান বের করার ফর্মুলা তো জানি। এই যে পি এর মান তো চেঞ্জ হয় নাই কিছুই। পি এর মান এটাই, 0.70। পি এর কিছুই তো চেঞ্জ হয় নাই। এক্সপেক্টেড আর টি, আরও চেঞ্জ হয় না, টিও চেঞ্জ হয় না, হাফ ফ্যাক্টর ডাউন ফ্যাক্টর কিছু চেঞ্জ হয় নাই। তার মানে পি আর নতুন করে বের করা লাগতেছে না, সেম 0.70। ওইটা দিয়েই 0 রে গুণ দিব, 1 - পি দিয়ে 1 রে গুণ দিব, যোগ করে যা আসবে সেটাকে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাবো 0.28। এরপরে এটা গেলে, শেষ হইলে পরে আবার নিচে নিচে গিয়ে কি করব? 1 কে পি দিয়ে গুণ দিব, 19 কে 1 - পি দিয়ে গুণ দিব, ডিসকাউন্ট করে 6.0781 আসি। তাহলে দুইটা সংখ্যা আসলো 0.28, 06.07। এই দুইটাকে এগেইন এটাকে পি দিয়ে গুণ, আর এটাকে 1 - পি দিয়ে গুণ, দিয়ে আবার ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাব। আমি একটু দ্রুত মানে ক্যালকুলেশন একদম দেখাইতেছি না, তবে উচিত হবে ভিডিওটা পজ করে করে ক্যালকুলেশন করে করে চেক করা যে আসলে এগুলো আমার আসতেছে কিনা। যদি আসে তাহলে মনে হবে যে হ্যাঁ পারফেক্টলি আমি সবকিছু বুঝতেছি। পি দিয়ে এটাকে গুণ, 1 - পি দিয়ে গুণ, এবং ডিসকাউন্ট করতে হবে। ডিসকাউন্ট করার জন্য রেট রেট ইউজ করতে হবে, ওই যে কত পার্সেন্ট, 8%, এবং টাইম পিরিয়ড অবশ্যই 6 মাস, 1 বছর ইউজ করা যাবে না। তো এটা নিজে নিজে চেক করে দেখতে পারো যে আসতেছে কিনা ভ্যালুগুলো ঠিকঠাক মতো। 1.92, তাহলে অপশনের প্রাইস চলে আসলো। এবং এগেইন এই তিনটা স্টেপে যদি কারো করতে পেস লাগে, তাহলে সে কি করতে পারে? এই যে বিশাল ফর্মুলা, এটা মুখস্থ করে ফেলতে পারে। ডিরেক্ট মানগুলো বসাই দিলে 1.92 চলে আসবে। গ্রাফ আঁকতে হবে, গ্রাফ আঁকতে হবে এবং ভ্যালুগুলো দেখাইতে হবে। ওই ভ্যালুগুলো যেহেতু দেখাইতেই হবে, তাহলে আমার ওই বড় ফর্মুলা তো শিখে লাভ নেই। ভেঙে ভেঙে যদি আমাকে করতেই হচ্ছে, মানে এটা তো আমার বের করতে হবে 0.28, এটা বের করতেই হবে। তার মানে 0 এবং 1 কে ডিসকাউন্ট করতেই হবে। তো ওই ফর্মুলা আর শিখে লাভ নেই, এটাই ভালো। আচ্ছা, ইস্যু গেল কত? এটা 5। এখন এখানে একটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে আপ ফ্যাক্টর এবং ডাউন ফ্যাক্টর। আমরা দেখলাম যে প্রশ্ন ডিরেক্ট দেওয়া আছে না এই ম্যাথে। এখানে ডিরেক্ট দেখলাম যে 10%, 10% বলা থাকলে আমরা জাস্ট কি করি, 10% মানে 1.1 আপ ফ্যাক্টর হয়ে যায়। আর ডাউন ফ্যাক্টর 10%, যেহেতু 10% ডাউন হয়, তার মানে 0.9 হচ্ছে আমার ডাউন ফ্যাক্টর। তো এইভাবে আপ ফ্যাক্টর ডাউন ফ্যাক্টর বের করা যায়। আবার প্রশ্নে যদি অন্য ইনফরমেশন দেওয়া থাকে, যেমন রিস্ক ভলাটিলিটি যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপ ফ্যাক্টর ডাউন ফ্যাক্টর অন্যভাবে বের করতে হবে। যেমন প্রশ্ন যদি আমাকে সিগমার মান দিয়ে দেয়, তাহলে আপ ফ্যাক্টর ডিরেক্ট দেওয়া থাকবে না, আপ ফ্যাক্টর ডিরেক্ট দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমার আপ ফ্যাক্টর ফর্মুলা কি? e⁻, সিগমা √, ডেল্টা টি। ডেল্টা টি মানে তো হচ্ছে ওই যে টাইম পিরিয়ড, যে যে প্রত্যেকটা স্টেপে যে টাইম, 6 মাস 6 মাস, তার মানে 6 ইউজ করতে হবে, 1 বছর ইউজ করা যাবে না। এই ফর্মুলা ছোট একটা ফর্মুলা, এটা দিয়ে আপ ফ্যাক্টর বের করে ফেলতে পারি। ডাউন ফ্যাক্টর বের করার জন্য সেম ফর্মুলা, জাস্ট মাইনাস হবে, সেম জিনিস জাস্ট উপরে মাইনাস দিলেই হয়ে যাবে। তাহলে এই দুইটা ফর্মুলা একটু শিখে রাখতে হবে। কারণ আপ ফ্যাক্টর ডাউন ফ্যাক্টর যদি ডিরেক্ট দেওয়া না থাকে, 10%, 10% ডিরেক্ট দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমার এইভাবে বের করে নিতে হবে। এটা নিয়ে টাইম স্পেন্ড করলাম না, কারণ সিম্পল জিনিস। বেশি পেঁচাইলে মনে হবে যে আল্লাহ কি জানি, কিছুই না, সিম্পল একটা জিনিস, জাস্ট সূত্রটা একটু মুখস্থ করে নিলে হবে। ম্যাথ দেখি সামনে আছে কিনা।
এই যে, হুম, এই ম্যাথটা দেখি। তো এখানে দেখলে ওই যে আফেক্টেড আনফেক্টেড যে ক্যালকুলেশন সেটা এখানে শেখা হয়ে যাবে। এবং পি এর একটা নতুন ফর্মুলা দেখবো আমরা। পি এর একটা নতুন একটা ফর্মুলা, তার মানে অনেক বেশি, অনেক চেঞ্জ না, একটু চেঞ্জ। প্রশ্নটা পড়ি, এখানে কি আছে? ক্যালকুলেট আপ ফ্যাক্টর, ডাউন ফ্যাক্টর এন্ড পি, এই তিনটা জিনিস ক্যালকুলেশন করতে বলছে। when a binomial tree is constructed, বিভিন্ন ইনফরমেশন একটা, এটা কি দেওয়া আছে? ভ্যালু এন্ড অপশন অন ফরেন কারেন্সি। ম্যাথগুলো পড়ছি, ওই ম্যাথগুলোতে আমার অ্যাসেটটা ছিল একটা স্টক। আমার অ্যাসেট ছিল একটা, মানে কিছু স্টক আর কি, স্টক ছিল আমার অ্যাসেট। এখন অ্যাসেট কি? এখন অ্যাসেট হয়ে যাচ্ছে আমার ফরেন কারেন্সি। তো ফরেন কারেন্সি যখন আমার অ্যাসেট, তখন পি এর ফর্মুলাটা হবে, পি এর ফর্মুলাটা হবে, বইয়ে দেখি খুঁজে পাই কিনা। তাহলে এগুলো আমাদের শেষ, এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত চলে আসছি। আমেরিকান অপশনটাতে একটু পরে আসতেছি, এই জায়গাটা একটু স্কিপ করলাম। সামনে ম্যাথ আছে, ডেল্টাটা একটু স্কিপ করলাম, একটু পরে আসতেছি। এখন চলে আসতেছি হচ্ছে, এগুলা কিছু না, এগুলা করতে হবে না। এই যে আপ ফ্যাক্টর, ডাউন ফ্যাক্টর ফর্মুলা যেটা দেখাইলাম, এটা এখানে আছে। আর পি এর ফর্মুলাটা খুঁজতেছি, দেখি পাই কিনা। অপশন অন আদার অ্যাসেট, এই যে অপশন অন আদার অ্যাসেট, তার মানে স্টকের ম্যাথ, স্টকের ফর্মুলা দেখলাম, এই যে এখন এই যে ঠিক আছে। এটা, এটা হচ্ছে কারেন্সি যখন বলবে, সরি, এটা না, এটা না, এটা না, এটা কারেন্সি না, কারেন্সির জন্য আরেকটা আছে। যাই হোক, আমি এখানে লিখে ফেলি তাহলেই হয়ে যায়। তো ঝামেলা করার লাভ নেই। এই যে এখানে কিউ আছে না, কিউ এর জায়গায় লিখতে হবে আর এফ, সিম্পল। আর মাইনাস আর এফ, এটা আসলে আর এফ হবে। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলা। কিউ এর জায়গায় কি হবে? জাস্ট আর এফ হবে। যখন কারেন্সি বলবে তখন কি হবে? এফ হবে, আর এফ হবে। আর যদি কমোডিটি বলে, যদি, এটা কমোডিটির ফর্মুলা যেটা দেওয়া আছে অলরেডি, এটা হচ্ছে কমোডিটির। দূর, কি কই, মাথা মতো আলো হয়ে গেছে। এটা কমোডিটির না, এটা হচ্ছে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে যখন একটা ডিভিডেন্ড ইল দেওয়া থাকবে। প্রশ্ন যদি একটা ডিভিডেন্ড ইল দেওয়া থাকে, তার মানে এটা স্টক অপশন, মানে স্টক ই আছে, তো এখানে স্টক, কিন্তু স্টকটাকে আবার কি দেয়? ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড ইল যদি দেওয়া থাকে প্রশ্নে, সেক্ষেত্রে আমাদের যে নর্মাল ফর্মুলা, নর্মাল ফর্মুলা কি? আর ডেল্টা টি, এরকম, আর ইন্টু ডেল্টা টি। কিন্তু এখানে জাস্ট কি আসতেছে? আর মাইনাস কিউ, এতটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই, বাকি সব জিনিস সেম। যদি কমোডিটি হয় তাহলে কি হবে? কমোডিটি হলে এখানে ওয়ান বসবে। কমোডিটি হলে এই পুরাটা আউট হয়ে, এই পুরাটা আউট হয়ে কি বসবে? ওয়ান বসবে। ঠিক আছে, তার মানে কয়টা জিনিস দেখলাম? একটা হচ্ছে আমার স্টক যদি হয়, নর্মাল স্টক, নর্মাল স্টক হইলে আমার এই ফর্মুলাটা কিরকম? এই ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার আর টি মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। এটা দিয়ে আমি কি বের করে নিতেছি? পি, পি, পি এর ফর্মুলা। কিন্তু এটা স্টক হইলে এটা কার ফর্মুলা? এটা কিন্তু পি এর ফর্মুলা। স্টকের ক্ষেত্রে পি এর ফর্মুলা। এটা যদি ডিভিডেন্ড প্রোভাইড করে এরকম একটা স্টক হয়, এটা যদি ডিভিডেন্ড প্রোভাইড করে এরকম একটা স্টক হয়, স্টক ডিভিডেন্ড পেইং, তাহলে কি হবে বললাম? সেটা হচ্ছে সব সেম, জাস্ট এখানে একটু চেঞ্জ হবে। ই টু দি পাওয়ার আর মাইনাস কিউ ইন্টু, ইন্টু টি আছে, ইন্টু টি, তারপরে মাইনাস ডি, তো যা যা বাকি সব আছে। এরপর 3 নাম্বার ফর্মুলা কি হবে? যদি এটা এটা তো ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেইং বা ডিভিডেন্ড ইল ইল দেওয়া আছে মেতে এরকম,
আর 3 নাম্বার বলবো হচ্ছে ইন্ডেক্স, সরি, ইন্ডেক্সে এটা ফরেন কারেন্সি যদি হয়, ফরেন অ্যাসেটে যদি আমার কি হয়, ফরেন কারেন্সি, সি, সি লিখি আমি, সি দিয়ে কারেন্সি বোঝাচ্ছি, কারেন্সি যদি হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে, আর মাইনাস আর এফ। পি এর ফর্মুলাটা কি হবে তখন, উপরে e⁻r আর মাইনাস আর এফ, এরপর টি, ডেল্টা টি, এরপরে মাইনাস ইউ, মাইনাস ডি, ইউ মাইনাস ডি, এগুলো তো আছে, মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি, এগুলো আছে। আর একটা ফর্মুলা বাকি আছে, কোনটা বললাম, এটা হচ্ছে কমোডিটি, সিও, কমোডিটি। তো কমোডিটির ক্ষেত্রে ফর্মুলাটা কি বললাম, ওয়ান হবে, জাস্ট ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। তাহলে এই 4টা ফর্মুলা একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলে তাহলে যে ম্যাথে দেখ না কেন আমরা পারবো। তাহলে আসি এই ম্যাথটাতে। এটা এটা হচ্ছে কিসের ম্যাথ, এটা হচ্ছে কারেন্সির ম্যাথ। এটা হচ্ছে কিসের, কারেন্সির ম্যাথ। সো কারেন্সির ম্যাথের ফর্মুলাটা কি, যে পি সমান ওই যে e⁻r আর মাইনাস আর এফ ইন্টু টি, আর মাইনাস আর এফ, এটা যে আর মাইনাস আর এফ ইন্টু টি। তাহলে আর মানে কি, আর মানে হচ্ছে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট, আর হচ্ছে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট, যেটা 5% দেওয়া আছে, তাহলে এই যে 5% বসাইছে। আর ফরেন কারেন্সির উপরে যে ইন্টারেস্ট রেট, যেটা 8%, এই যে 8% বসাইছে আর এফ, এটাকে বলে আর এফ। এটাকে এটা তাহলে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ডোমেস্টিক কারেন্সি, আর আর এফ হচ্ছে ফরেন কারেন্সি। ঠিক আছে, আর এফ ফরেন কারেন্সি, এফ এফ মানে কিন্তু এখানে ফরেন বোঝাচ্ছে। ইন্টু টি, টি মানে তো হচ্ছে 1 মাস এখানে দেওয়া আছে বলে মনে আছে, এই যে 1 মান্থ বলা আছে, তো 1/12 হবে। তাহলে এটা হচ্ছে এ এর মানটা বের হইলো, এ বলতে এটাকে বোঝাচ্ছে, এটা। তো মাইনাস ডাউন ফ্যাক্টর ডিভাইড বাই আপ ফ্যাক্টর মাইনাস ডাউন ফ্যাক্টর, তো পি এর মান চলে আসবে। আপ ফ্যাক্টর কেমনে ক্যালকুলেশন করছে, আপ ফ্যাক্টর ক্যালকুলেশন করার ফর্মুলা তো আমরা জানি, সিগমা রুট ওভার ডেল্টা টি। তো ডেল্টা টি তো মানে তো হচ্ছে 1/12, এটা সিম্পল। আর সিগমার মান প্রশ্ন ডিরেক্টলি দেওয়া আছে সুন্দর করে 12%, জাস্ট এটা বসাই দিলেই হচ্ছে ফর্মুলা। এই যে আপ ডাউন ক্যালকুলেশন করলাম এবং পি এর মান ক্যালকুলেশন করলাম। 13.6, এখানে দেখা যেতে পারে কি, আপ ফ্যাক্টর এখানে ক্যালকুলেশন করছে, ডাউন ফ্যাক্টর ক্যালকুলেশন করছে, পি এর মান ক্যালকুলেশন করছে, এটা নতুন কিছু না, সেম জিনিস। এরপরে ইন্ডেক্স, এটা এটা দেখাই, এটা দেখাবো যে ইন্ডেক্স। সো ইন্ডেক্স আমরা কত নাম্বার এখানে লিখছি ফর্মুলাতে, এই যে ইন্ডেক্স, এটা 2 নাম্বারটা, ডিভিডেন্ড, যেটা ডিভিডেন্ড ইল যেটা দেওয়া থাকে, সেটা হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সের ক্ষেত্রে পি এর ফর্মুলাটা কি হবে, যে এখানে লেখা আছে e⁻r আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ। কিউ মানে হচ্ছে ওই যে একটা রেট যেটা দেওয়া থাকে প্রশ্নে, ডিভিডেন্ড ইল্ড। তাহলে এখানে কি দেওয়া আছে দেখি, 4% হচ্ছে আমার আর এর মান, এই 4% বসাইলাম, এবং 2.5% হচ্ছে আমার ডিভিডেন্ড ইল্ড, এই যে ডিভিডেন্ড ইল্ড দেওয়া আছে 2.5%, বসাইলাম, ফর্মুলাতে মান বসাইলাম, আসলে 0.4977। হাফ ফ্যাক্টর ক্যালকুলেশন করছে হাফ ফ্যাক্টরের ফর্মুলা দিয়ে, ডাউন ফ্যাক্টর ক্যালকুলেশন করছে ডাউন ফ্যাক্টরের ফর্মুলা দিয়ে। তো হাফ ফ্যাক্টর এভাবে বের করে, এরপরে সেটা এইটার মানকে 1 ডিভাইডেড বাই এটা দিলেই হয়ে যায় ডাউন ফ্যাক্টর। সো আমরা যেভাবে পারি সেভাবে করলেও হবে, এখানে 1/u করলে হয়ে যাবে। 13.7 গেল, ও 13.7 শেষ হয় না এটা, আবার পাশাপাশি আর একটা জিনিস আমাদেরকে হেল্প করবে বুঝতে, সেটা হচ্ছে এটা কিন্তু আমেরিকান, আমেরিকান পুট। তাহলে এই ম্যাথটাতে একটু মনোযোগ দিয়ে একটু ধীরে সুস্থে করি। হুম, তাহলে ফার্স্টে আমি কি করলাম, আপ ফ্যাক্টর ক্যালকুলেশন করলাম, ডাউন ফ্যাক্টর ক্যালকুলেশন করলাম। কেন, কারণ আমার তো পি লাগে, আমি যখন এই গ্রাফ নিয়ে চিন্তা করি তখনই কিন্তু আমার পি এর মান লাগবেই লাগবে। কারণ এই যে জিরো, এই যে জিরো, এগুলাকে ডিসকাউন্ট করতে হবে না, তো অবশ্যই পি দিয়ে গুণ দিয়ে এরপর তো ডিসকাউন্ট করি। তাহলে পি এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে গ্রাফে আসার আগে আমার পি এর মান রেডি থাকতে হবে। তাহলে পি এর মান রেডি করলাম 0.4977। এখন এতক্ষণ আমরা যা করছি, এই যে গ্রাফ গুলা যা বানাইছি, এই এই যে গ্রাফ গুলা যে দেখছি, ওইগুলা ছিল ইউরোপিয়ান কল
ইউরোপিয়ান পুট, ইউরোপিয়ান কল আর ইউরোপিয়ান পুট ছিল এতক্ষণ। তার মানে যেভাবে করে আসছি সেভাবে ইউরোপিয়ান কল পুট নর্মালি জাস্ট করে ফেলি। আমেরিকান পুট যদি বলে, আমেরিকান পুট, আমেরিকান কল না, আমেরিকান কলের মেথ আসবে না। আমেরিকান পুট যদি বলে সেক্ষেত্রে আমাদের এখানে একটু পার্থক্য আছে। জাস্ট এই একটা সংখ্যাতে একটা নতুন একটা ট্রিক্স জানলেই হয়ে যাবে, তাহলে শেষ, বাকি সব সেম। আচ্ছা, তাহলে পি এর মান আসলো 0.4977। এখন তাহলে আমি আমার গ্রাফ আগের মতো সাজাই, যেটা হচ্ছে আজকের প্রাইস কত দেওয়া আছে দেখি। স্টক ইন্ডেক্স ইজ কারেন্টলি 1500, 1500 দেওয়া আছে। এই যে কালো একটা বক্স দেখা যাইতেছে এখানে 1500 আছে আর কি। এটা আমার এই যে কি কি ধরছিল কে জানে, আমি এটা কালো করতে করতে একদম বানাইছে ফেলছিলাম। এটা আসলে 1500। এখানে অনেকগুলো স্তর আছে, তো এটা ডিলিট করলে অনেক সময় লাগবে। 1500 এটা। আচ্ছা, তাহলে 1500 থেকে কত পার্সেন্ট আপ ফ্যাক্টর? আমার আপ ফ্যাক্টর তো হচ্ছে 1.13, 1.13। তাহলে এটা দিয়ে গুণ দিব, 1500 কে আপ ফ্যাক্টর দিয়ে গুণ দিব, তাহলে আসবে 1703। এটাকে আবার আপ ফ্যাক্টর দিয়ে গুণ দিব, তাহলে আসবে 1934। এই 1703 কে ডাউন ফ্যাক্টর দিয়ে গুণ দিব, আসবে 1500। ঠিক আছে, আচ্ছা এতটুকু, এই তিনটা গেল। এখন আসি আবার এখানে 1500 কে ডাউন ফ্যাক্টর দিয়ে গুণ দিব, আসবে 1320। 1320 কে আপ দিয়ে গুণ দিব, আসবে 1500। ডাউন দিয়ে গুণ দিব, আসবে 1162। এগুলো বারবার বললে আসলে তোমাদের ব্রেইনকে অপমান অপমান করা হবে, তো বারবার বলতেছি না। ঠিক আছে, আর বলবো না। এরপরে আমার কাজ হচ্ছে কি, কে এর মানটা এখানে পাশাপাশি নিয়ে আসা। কে এর মান কত প্রশ্ন দেওয়া আছে অবশ্যই। কে এর মান হচ্ছে স্ট্রাইক প্রাইস 1480, 1480। এটার সাথে এখন কম্পারিজন করে করে আমার পে অফ গুলা বের করে ফেলতে হবে। তাহলে 1934, এটা যেহেতু পুট, এটা কি পুট, পুট যদি হয় দাম বেশি হইলে এক্সারসাইজ হবে না। তাহলে দাম বেশি এক্সারসাইজ হবে না, জিরো। দাম বেশি এক্সারসাইজ হবে না, জিরো। দাম বেশি বলতে 1480 থেকে বেশি। 1162 দাম কম, এক্সারসাইজ হবে। তাহলে মাইনাস করে নিতে হবে, 1480 মাইনাস 1162 আসতেছে কত, 317। ঠিক আছে, এই তিনটা জিনিস বের করলাম। আচ্ছা, এখন আমরা যেটা করি, তিনটা বের করার পরে কি করি, জিরো কে পি দিয়ে গুণ দেই, এই জিরো কে 1 - পি দিয়ে গুণ দেই, যোগ করি দুইটা, দুইটা যোগ করি এবং ডিসকাউন্ট করি, তাই তো? ডিসকাউন্ট করি, ডিসকাউন্ট করলে তো জিরোই আসবে। আচ্ছা, এখন জিরো আসার পরে তাহলে আমার এটা এটা ক্যালকুলেশন করে কত আসলো, জিরো। এন্ড আমার আরেকটা জিনিস দেখতে হবে, শুধু জিরো নিয়ে বসে থাকলে হবে না। আগের মতো ইউরোপিয়ানে তো আমরা জাস্ট জিরো আসলে জিরো বসাই দিছি, বা এখানে এই দুইটা সংখ্যা ক্যালকুলেশন করে 159 আসছে, 159 বসাই দিছি। কিন্তু আমেরিকানে এটা করা যাবে না, আমেরিকানে আরেকটা জিনিস পাশাপাশি আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো জিরো আসলো আমার, এই দুইটাকে ডিসকাউন্ট করলে আমার কত আসলো, জিরো, আমি এখানে লিখলাম। আরেকটা জিনিস করতে হবে, এই 1703 যখন, এখানে তো আমি চাইলে এক্সারসাইজ করতে পারি, আমেরিকান যেহেতু, আমেরিকান যেহেতু আমি তো যে কোনো জায়গাতে এক্সারসাইজ করতে পারি। আমি কেন 1934 শুধু এক্সারসাইজ করব, 1500-তে কেন শুধু এক্সারসাইজ করব, 1162-তে কেন এক্সারসাইজ করবো, মানে একদম টাইম পিরিয়ডের শেষে কেন এক্সারসাইজ করবো, আমি তো এখানেও এক্সারসাইজ করতে পারবো, তাই না, আমেরিকান যেহেতু। তাহলে এই 1703 যখন মার্কেট প্রাইস, তখন কি আমি এক্সারসাইজ করবো কিনা? 1703 এবং 1480 কম্পারিজন করে কি মনে হয়, এক্সারসাইজ করব? মার্কেট প্রাইস কিন্তু বেশি, পুট অপশন, পুট অপশন, মার্কেট প্রাইস বেশি, এক্সারসাইজ হবে না। যদি করিও তাহলে কিন্তু আমার লস হচ্ছে বিশাল একটা টাকা, 1400, 1700। ওই ব্যক্তি তো করবেই না, তাই না? তার মানে যেহেতু এটাও আসতেছে কি, জিরো আসতেছে, তাহলে যেহেতু এক্সারসাইজ হবে না, তার মানে জিরো আসছে। যদি এক্সারসাইজ করি তাহলে আমার কত, -300 আসে। তাই আমি বলি যে এক্সারসাইজ হচ্ছে, সাপোজ এক্সারসাইজ হচ্ছে, তাহলে এখানে 300 মতো আসে না, 1400, 1700, মোটামুটি 300 মতো আসে লস। তাহলে -300 আর জিরো, এই দুটার মধ্যে বড় কোনটা? এই বড়টা বসাইতে হবে, হায়ার, HIGHER, হায়ারটা বসাইতে হবে। তাহলে জিরো হচ্ছে হায়ার, এটাকে বসাই দিলাম।
এগেইন তাহলে এখানে আসি, 0 কে পি দিয়ে গুণ দিব, 317 কে 1 - পি দিয়ে গুণ দিব, ডিসকাউন্ট করব, কত আসে? এটা তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, 0 এবং 317, 0 কে আমি পি দিয়ে গুণ দিই, এটা আমি ক্যালকুলেশন করতেছি ক্যালকুলেটরে। 0 কে পি দিয়ে গুণ দিব, তাই না? তো গুণ দেওয়ার তো পি কত, পি এর মান কত, 0.49 দিলাম, 0.49 প্লাস, এরপরে আমি গুণ দিব হচ্ছে 317, এটাকে 317.11, এটাকে গুণ দিব 1 - পি দিয়া, তাহলে 1 - পি, পি হচ্ছে 0.49, তাহলে আমার আসছে 161। ডিসকাউন্ট যদি করি, ডিসকাউন্ট করলে কত আসে দেখি, 161 আসছে। এখন ডিসকাউন্ট করবো এটাকে, ডিসকাউন্ট করলে আমি ধরলাম 158 আসে, আমি আমার মোবাইলে এটা ক্যালকুলেশন করা যাচ্ছে না, ধরলাম 158 আসে, ডিসকাউন্ট করলে কত আসলো, 158। আচ্ছা, আর তাহলে আমার আরেকটা জিনিস দেখতে হবে না? আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাতে 1320, এখানে আমার এক্সারসাইজ করলে কোনো লাভ হয় কিনা, 1480 এবং 1320 এক্সারসাইজ হবে নাকি হবে না? এটা কিন্তু কম, 1320 কিন্তু কম, কম যেহেতু এক্সারসাইজ হবে, ফুট অপশন এটা, কম যেহেতু এক্সারসাইজ হবে, তাহলে কত পাই দেখি, মাইনাস করে 1480 মাইনাস 1320, 1480 1320.7, তাহলে আসলো 159.27 আসছে, 159। তাহলে কোনটা বড়? অবশ্যই 159 বড়, তাহলে বড়টা বসাইতে হবে, দুইটা ক্যালকুলেশন করে যেটা বড় আসবে সেটা বসাইতে হবে, আর কোনো কথা নাই এখানে। তো বড়টা বসাইলাম 159, 158 এখানে দিলে বসলো না, নর্মালি আমরা ইউরোপিয়ান হলে এখানে 158 বসাই, তাই না? মানে 158 না, এটা যত ক্যালকুলেশন করে আর কি আসে যত, ওইটাই আমরা বসাই দিই। কিন্তু আমেরিকান যেহেতু, আমার তো এখানে এক্সারসাইজ করার সুযোগ আছে, তো এখানে এক্সারসাইজ করলে আমার লাভ হয়, এই জন্য আমি এক্সারসাইজ করবো। ওই ব্যক্তি আর কি, আমি বলতে ওই ব্যক্তি যে যে মানে যার কাছে আমি অপশনটা সেল করছি, সে কিন্তু এখানে এক্সারসাইজ করবে। তো 159 বসাইলাম, এখন 0 এবং 159 এই দুটাকে আবার প্রেজেন্ট ভ্যালুতে আমার নিয়ে যাইতে হবে, তাহলে আসবে 78.14। এগেইন এখানেও কিন্তু সেম কাজ, এখানেও কিন্তু সেম কাজ, 0 এবং 159, এটা এই দুটাকে পি এবং 1 - পি দিয়ে গুণ দিলে 78.41 আসে। আর পাশাপাশি আমার কি দেখতে হবে, 1480 এবং 1500, দুইটা কম্পারিজন করে আমার বুঝতে হবে যে এখানে এক্সারসাইজ হবে কিনা। এক্সারসাইজ হবে 1500, বেশি কিন্তু এক্সারসাইজ হবে না, তার মানে এখানে আমি যদি এক্সারসাইজ করিও যদি, তাহলে আমার লস কত, -20, -20, এটা একটা ভ্যালু। আর 78 দশমিক আসতেছে আমার, এই দুইটাকে ডিসকাউন্ট করে আসতেছে 78, তাহলে মানে বড়টা বসাইতে হবে বলছি, এই বড়টা এখানে বসাই দিলাম 78, তাহলে অপশনের প্রাইস চলে আসলো কত, 78.41। এই হচ্ছে আমেরিকানের কাহিনীটা, ঠিক আছে। এখন 6 নম্বর যে ম্যাথ, এটাও সেম ম্যাথ, এটার এখানে আমি নতুন করে বলতেছি না। আপ ফ্যাক্টর ক্যালকুলেশন করছে, ডাউন ফ্যাক্টর ক্যালকুলেশন করছে, এবং প্রবাবিলিটি, এটা ইউ লেখছে, যাক বইও তাহলে ভুল করে, এটা আসলে পি হবে। তো পি এর মান এটা বের করলো, এবং এখানে একটা দাগ দিয়ে রাখছিলাম আসলে অন্য কারণে, সেটা হচ্ছে এই যে ওয়ান আছে এখানে, ওয়ান, ওয়ান তার মানে এটা কি, পি এর ফর্মুলাতে শুরুতে ওয়ান থাকে কিসের ক্ষেত্রে, এটা কমোডিটির ক্ষেত্রে, এই যে কমোডিটি, তাহলে এখানে লাস্ট যে ফর্মুলাটা কমোডিটির, যে ওয়ান, 1 - ডি ইউ - ডি, এটা হচ্ছে কমোডিটি। সো পি এর মানটা বের করলাম। এরপরে এটা যেহেতু আমেরিকান ম্যাথ, আমেরিকান পুট, তাহলে তো বুঝতেছি যে কি হবে, এই যে 43 এবং 10, এই দুইটা ডিসকাউন্টেড ভ্যালু, এবং এক্সারসাইজ করলে যে লাভ লস, ওই দুইটার মধ্যে বড়টা বসাইতে হবে, তো এখানে এখানে বড়টা বসছে, 26.0, এখানে বড়টা বসছে, খুব সম্ভবত ক্যালকুলেশন করলে চেক করে নেওয়া যাবে।
তো এখানে আমেরিকান কলের মতো দেখাইছে, আমেরিকান পুটের মতো দেখাইছে, দুইটাই। এটা আমেরিকান কল, এটা আমেরিকান পুট, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। আমেরিকান কল হইলে আমরা বেশি দাম হইলে এক্সারসাইজ করি, কম দাম হইলে এক্সারসাইজ করি না। আর পুটের ক্ষেত্রে কম দাম হইলে এক্সারসাইজ করি, এই যে 59 এখানে এক্সারসাইজ হচ্ছে, 78 এখানে এক্সারসাইজ হচ্ছে, 103 এক্সারসাইজ হইতেছে না, সো জিরো, 136 এক্সারসাইজ হবে না, সো জিরো। এটা কল। কলের ক্ষেত্রে কি হবে, বেশি প্রাইস, বড় প্রাইস হলে এক্সারসাইজ হবে যে 43, 103 এক্সারসাইজ হবে, 78 এক্সারসাইজ হবে না, সো জিরো, 59 এক্সারসাইজ হবে না, সো জিরো। আর বাকি প্রসেস তো সেম, বাকি প্রসেস সেম। ডু ইট ইয়োর সেলফ, চেক করো নিজে নিজে করে যে মিলতেছে কিনা। আর দেখি আর কিছু আছে কিনা। না, আর কিছু দেখানো নাই, তার মানে চ্যাপ্টার শেষ। আমি বইয়ে আসি, বইয়ে কিছু আর বাকি আছে কিনা দেখানোর। তাহলে ওই যে আমেরিকানটা ফালাই আসছিলাম, আমেরিকান অলরেডি হয়ে গেছে। এখানে ফর্মুলা গুলো তো বলছি। এখানে একটা ম্যাথ আছে বইয়ে, এক্সাম্পল প্র্যাকটিস করতে পারো নিজে নিজে। এখানে আর একটা প্র্যাকটিস আছে। এরপরে হচ্ছে যে কমোডিটি, যেটা কমোডিটির ফর্মুলাটা এখানে দেওয়া আছে। সরি, কমোডিটি, এটা তো ফিউচার লেখা এখানে স্যার, এবং আমার তো মনে হচ্ছে এখন যে ফিউচার বলছিল, অপশন অ্যান্ড ফিউচার। দেখি তো এটা আগের ম্যাথটা, ওখানে কি ফিউচার বলা আছে কিনা। ফিউচারে বলছিল, হ্যাঁ। তাহলে এখানে যে ওয়ান ইউজ করলো, এটা কেন? ও, এই যে ফিউচার প্রাইস অফ কমোডিটি, তার মানে কমোডিটি না, মেইনলি আসলে ফিউচার শব্দটার কারণে, অপশন না, আসলে অপশন না, এখানে ফিউচার। ফিউচার শব্দটার কারণে এটা ওয়ান হবে। ঠিক আছে, এই যে ফর্মুলাটা, এখানে যে ফর্মুলাটা, লাস্ট ফর্মুলাটা, এখানে যে ওয়ান হবে কখন, এটা আসে হচ্ছে ফিউচারের সময়। ঠিক আছে, ফিউচার শব্দটা থাকলে এখানে ফর্মুলাতে ওয়ান বসবে। দ্যাটস ইট, এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা। কারেন্সি, কারেন্সি, যে কারেন্সি, অপশন অন কারেন্সি, কারেন্সির ফর্মুলাতেও বলছি কি চেঞ্জ হবে, আর মাইনাস আর এফ হয়, আর কিছু না। শেষ। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমেরিকান কলের ম্যাথ এইখানে নাই কেন? এই যে পুরা চ্যাপ্টারে আমেরিকান কল নিয়ে কোনো কথা বলে নেই। ঠিক আছে, আমেরিকান কল নিয়ে কথা বলে নেই, তার মানে হচ্ছে যে আমেরিকান কলের একটা কোয়েশ্চেন স্যার ক্লাসে বারবার বলতেছিলেন যে আমেরিকান কল আর ইউরোপিয়ান কল সেম, নন ডিভিডেন্ড যদি হয়, যদি নন ডিভিডেন্ড হয়, তাহলে আমেরিকান কল এবং ইউরোপিয়ান কল সেম। সেটার আনসারটা হচ্ছে, কোথায় যেন লিখে রাখছি স্লাইডে, এটা গুরুত্বপূর্ণ, এই জন্য একটু দেখাই দিই। চ্যাপ্টার 11-এ যেতে হবে, যদি আমরা পড়তেছি চ্যাপ্টার 13, কিন্তু ওই কোয়েশনটা হচ্ছে চ্যাপ্টার 11। এই যে এটা, রিজন ফর নট এক্সারসাইজিং এ কল, আমেরিকান কল অবশ্যই, রিজন ফর নট এক্সারসাইজিং এন আমেরিকান কল আর্লি। তার মানে আমেরিকান কল আমার আর্লি এক্সারসাইজের সুযোগ আছে, তাই না? আমেরিকান কল মানে কি, আমার আর্লি এক্সারসাইজ করার সুযোগ আছে, কিন্তু কলটা যদি হয় নন ডিভিডেন্ড পেইং, সে যদি কোনো ডিভিডেন্ড না দেয়, তাহলে ওই কল অপশনটা কখনোই আর্লি এক্সারসাইজ করা হয় না। তিনটা কারণে। প্রথমটা হচ্ছে যে আমি তো কোনো ডিভিডেন্ড পাচ্ছি না, তো যেহেতু ডিভিডেন্ড পাইতেছি না, তো আমি কেন শুধু শুধু স্টকটা আমার হাতে নিয়ে আসবো? কল অপশন এক্সারসাইজ করা মানে কি, স্টকটা হাতে নিয়ে আসা। তো যেহেতু আমি কোনো ডিভিডেন্ড পাবো না, আমি জানি নো ডিভিডেন্ড, আমি কেন শুধু শুধু আমার কলটা এক্সারসাইজ করে আমি স্টকটা আমার হাতে নিয়ে আসবো?
স্টকটা হাতে নিয়ে আসলে কি হবে, রিস্কও বেড়ে যাবে, এই যে ইন্স্যুরেন্সটা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার কথাটাও বলা হয়ে যাচ্ছে একসাথে। আমি যদি কলটা এক্সারসাইজ করে ফেলি, কল এক্সারসাইজ করা মানে কি, একটা স্টক কিনে ফেলা, তাই না? কল এক্সারসাইজ করা মানে হচ্ছে একটা স্টক কিনে ফেলা। একটা স্টক যদি আমি কিনি, কিনলে আমি কি কোনো ডিভিডেন্ড পাবো? ডিভিডেন্ড তো পাবো না, নো ইনকাম ইজ স্যাক্রিফাইসড। যেহেতু ইনকাম পাবো না, তা আমি কেন কিনবো শুধু শুধু এটাকে? শুধু শুধু কেন আমি আমার যে একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের আগে আমি কেন আমার স্টকটা আমার হাতে নিয়ে আসবো? আমার আনার তো কোনো মোটিভেশন নেই। ডিভিডেন্ড তো আমি পাবো না, এমন না যে আমি হোল্ড করলে ডিভিডেন্ড পাবো। সো অপশন এক্সারসাইজ করে লাভ নেই। এটা হচ্ছে প্রথম কথা, নো ইনকাম ইজ স্যাক্রিফাইসড। 2 নাম্বার, ইউ ডিলে, আচ্ছা 3 নাম্বারটা বলে ফেলি, যে যদি আমি স্টকটা কিনে ফেলি, স্টকটা যদি কিনে ফেলি, তাহলে ওই স্টকের দাম আবার ফল করলে আমার লস হয়ে যাবে না? তার মানে ইন্স্যুরেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে না? আর আমার কাছে যদি কলটাই থাকে, কল যদি আমার কাছে থাকে, তার মানে কি নির্দিষ্ট দামে কেনার অধিকার আমার কাছে আমার আছে। তার মানে এখানে একটা ইন্স্যুরেন্স আছে। তো দাম এখানে বাড়লে কমলে আমার কোনো লাভ লস হবে না। ঠিক আছে, আমি নির্দিষ্ট দামে তো কিনতে পারবো। ম্যাক্সিমাম আমার লস হবে যে প্রিমিয়ামটা আমার লস হবে, এর চেয়ে তো বেশি লস হবে না। সাপোজ দাম অনেক হয়ে গেল, দাম অনেক মার্কেটে প্রাইস অনেক কমে গেল, মার্কেটে আমার প্রাইস, মার্কেটে শেয়ার প্রাইস অনেক কমে গেল, সেক্ষেত্রে হয়তো বা আমি কল অপশনটা এক্সারসাইজ করবো না। ওই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম লস আছে প্রিমিয়াম। তো আবার দাম যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমার লাভ হবে। তো আমি কেন শুধু শুধু আমার কলটা এক্সারসাইজ করে আমার ইন্স্যুরেন্সটা নষ্ট করবো? এটা তো একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করতেছে আমাকে, তাই না? আমার কাছে যখন একটা কল আছে, তার মানে কি আমার লস হওয়ার সম্ভাবনা মিনিমাম, লসটা মিনিমাম, কিন্তু লাভের সম্ভাবনা বেশি। সো এটা একটা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আকারে কাজ করে। সো ইন্স্যুরেন্সটা আমি লস করতে চাইতেছি না। 3 নাম্বার, ইউ ডিলে পেইং দ্য স্ট্রাইক প্রাইস। তো আমি যদি আর্লি এক্সারসাইজ করে ফেলি, আমার স্ট্রাইক প্রাইসটা পে করে ফেলতে হবে না? স্ট্রাইক প্রাইসটা কিন্তু পে করে ফেলতে হবে। তো কেন পে করবো শুধু শুধু স্ট্রাইক প্রাইসটা আগে আগে? 2 মাস পরে শেষে গিয়ে আমি স্ট্রাইক প্রাইসটা পে করলে সমস্যা কি? 2 মাস আগে মানে মাঝখানে, 2 মাসের মাঝামাঝিতে আমি যদি আমার স্টকটা কিনি, আমি তো কোনো ইনকাম পাচ্ছি না। তো আমি কেন শুধু শুধু আগে স্ট্রাইক প্রাইস পে করব? এই 3টা কারণে আমি কি করব না, আমেরিকান কল, এটা আসতে পারে এজন্য বললাম।